নমস্কার। আজ আরো একটি গুরুত্বপূর্ণ লাইভে আপনাদের স্বাগত জানাই। যারা এখন অনলাইনে আছেন তারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন আজকের লাইভের শিরোনাম। কি শিরোনাম? ইরানের কাতার হামলা, অস্ত্র কার? অবশ্যই প্রশ্ন তো জাগবেই। ইরান কাতারে হামলা করলো, কারণ কোথায়, কোন টার্গেটে? কাতারে আমেরিকান সেনাবাহিনীর বেস আছে, আর্মি বেস আছে। তো তাকে লক্ষ্য করে ইরান মিসাইল ছুড়লো, অস্ত্র শানালো। তো প্রশ্ন জাগবে না, ওই অস্ত্রটা কার, মিসাইলটা কার? ইরান কি বানাচ্ছে ওগুলো? না। হ্যাঁ, নামকরণ করে, আমাদের যেমন আমরা প্লেন কিনে আমরা নামকরণ করি, ওরাও করে। কিন্তু ম্যানুফ্যাকচার্ড কান্ট্রি, মানে কান্ট্রি অফ অরিজিন কোন দেশ? প্রশ্ন জাগে না? এরকম বহু গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আসুন আগে দেখে নিই সমসাময়িক ঘটনা। আপনারা জানেন যে ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের যেহেতু এক সমর্থক আমেরিকা, আপনারা জানেন, ইহুদি লবি, সবাই জানেন, এ বিষয়ে বহু বলেছি, আলোচনা করেছে। আমার অনেক সহযোদ্ধা নিজেরাই এগুলো রিসার্চ করেন, পড়াশোনা করেন। তো ইসরায়েলের সমর্থনে এবং ইরান তার পারমাণবিক অস্ত্র, মানে পারমাণবিক শক্তিকে অস্ত্র নির্মাণের কাজে লাগাচ্ছে, এই রকম একটা যুক্তি দিয়ে, এবং মানবাধিকার লঙ্ঘিত যাতে না হয়, আন্তর্জাতিক শান্তি যাতে করে অক্ষুণ্ণ থাকে, সেই লক্ষ্যে, সেই উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প ইরানের কয়েকটি নিউক্লিয়ার সাইটে আক্রমণ শানিয়েছেন। এটা আপনারা জানেন, 2-3 দিন আগেকার ঘটনা। ইরান বলেছে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ওটাকে ওরা রিকভার করতে পারবে। আবার কোন মিডিয়া বলছে বিকিরণ ছড়াচ্ছে। যাই হোক, এরকম চাপানুতর চলছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন পুরো গুঁড়িয়ে টুড়িয়ে দিয়েছেন, এবং আগামীতে আরো টার্গেট আছে। তো এই যে পরিস্থিতি, তো ইরানকেও পাল্টা হামলা করতেই হবে, স্বাভাবিক। ইরান এখন একটা শক্তিশালী দেশ, মুসলমান, মানে শিয়া মুসলমান দেশ, অবশ্যই শিয়াদের দেশ। তো এবং সে বারবার বলে ডাউন উইথ ইসরায়েল, ডাউন উইথ আমেরিকা। তো এই কারণে তো সে কেন হার মানবে? সে তো হামলা করবেই। কোথায় হামলা করবে? আমেরিকান টার্গেটে হামলা করবে। কিন্তু ইরানের কাছে যেসব মিসাইল আছে, সেটা সরাসরি আমেরিকায় পৌঁছানোর ক্ষমতা তাদের নেই। কারণ আমেরিকায় আঘাত করতে গেলে ইরানের কাছে আইসিবিএম থাকতে হবে, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। তেমন কিছু নেই। থাকবে কোথা থেকে? দেবেটাকে? কোন সামরিক শক্তিধর দেশ যারা অস্ত্র বিক্রি করে, ব্যবসা করে, সেটা আমেরিকায় বলুন, ফ্রান্সে বলুন, আমেরিকায় সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করে গোটা বিশ্বে। আমি আগের ভিডিওতে বলেছি 169টা দেশে আমেরিকা অস্ত্র বিক্রি করে। 2023-24 এস্টিমেটে আমেরিকা প্রায় $450 বিলিয়ন অস্ত্র বিক্রি করেছে 169টি দেশে। তো কিন্তু আইসিবিএম দেয় না। তো কি করতে হবে তাহলে? পাল্টা আঘাত কোথায় করতে হবে? আমেরিকায় খোদ আমেরিকান মেইনল্যান্ডে হামলা করা যাচ্ছে না, সেই মিসাইল ইরানের নেই, তাহলে কোথায়? স্বাভাবিক, যেখানে আশেপাশে আমেরিকান ঘাঁটি আছে, আমেরিকান উপস্থিতি আছে, আমেরিকান প্রেজেন্স আছে, সেসব জায়গায় হামলা করতে হবে, সেটাই সোজা। তাহলে কোথায় করেছে হামলা? অবশ্যই কাতারে করেছে, কারণ কাতারে মার্কিনী সেনাবাহিনীর ঘাঁটি আছে। যদিও কাতার জানিয়ে দিয়েছে, তার আগেই অনুমান করেছিল, স্বাভাবিক।
হতেই পারে, কারণ যেই মাত্র আমেরিকা ইরানে হামলা চালালো কয়েকটি পারমাণবিক কেন্দ্রে, যেই মাত্র হামলা চালালো তো তখনই তো এরা বুঝে যাবে যে তাহলে তো এবার ইরান পাল্টা হামলা করতেই পারে, তাই তারা প্রস্তুতি নিয়ে থাকবে। তো তাই তারা বলেছে আমরা অনুমান করেছিলাম এমনটা ঘটবে, আমরা ইন্টারসেপ্ট করেছি, অর্থাৎ আমাদের কাছে ইন্টারসেপ্টিং মিসাইল আছে। আপনারা তো জানেন, একটা উদাহরণ হিসেবে বলি, যেমন প্যাট্রিয়ট মিসাইল, যেটা আমেরিকা ইসরায়েলের যৌথভাবে তৈরি একটি মিসাইল, যেটাকে ইন্টারসেপ্টিং মিসাইল বলা হয়, যেটা আকাশ পথেই র্যাডারে যখন প্রতিপক্ষের মিসাইল তারা দেখে ফেলে, তারা বুঝতে পারে, তখন আকাশ পথেই তাকে নিউট্রালাইজ করে দেওয়ার জন্য তারা পাল্টা মিসাইল নিক্ষেপ করে। তো সেই মিসাইল আকাশ পথেই তাকে নিউট্রালাইজ করে এবং এই মিসাইলকে বলা হয় ইন্টারসেপ্টিং মিসাইল। তো তারা বলছে যে এটা আমরা করেছি, তাই কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কেউ মারা যায়নি, হতাহত হয়নি। যদিও এরকম ব্লেজ, যেটাকে বলে যে মানে আগুন দেখা গেছে দিগন্তে, বিস্ফোরণের এরকম দাবিও আমরা বিভিন্ন মিডিয়ায় দেখতে পাচ্ছি, কিন্তু অফিসিয়ালি এখনো পর্যন্ত যেটা স্ট্যান্ড পয়েন্ট দেখাচ্ছে কাতার, যে না, কোনো হতাহত হয়নি, কারণ আমরা প্রস্তুত ছিলাম। বেশ, তো প্রশ্ন জাগতেই পারে যে মধ্য এশিয়াতে কাতার ছাড়া আর কোথায় কোথায় মার্কিনী ঘাঁটি আছে, সেনাবাহিনী আছে? ইরাকে আছে, আগে ছিল না। সাদ্দাম হোসেনকে উৎখাত করার পরে ইরাকেও এখন মার্কিনী ঘাঁটি আছে, যেটা সাদ্দাম হোসেন জীবিত থাকলে অসম্ভব ছিল। আর কোথায় আছে? বাহরাইনে আছে। আর কোথায় আছে? কুয়েতে আছে। কুয়েতে আছে মার্কিনী ঘাঁটি, কুর্দিস্তানের অঞ্চলে আছে, এসব জায়গাতে আমেরিকান ঘাঁটি আছে। সৌদি আরব তো আপনারা জানেন, তো আছে। তো এসব জায়গায় এখন ইরান হামলা চালানো শুরু করেছে, মানে কাতারে আমরা দেখতে পেলাম, অন্যত্র এর মধ্যে করে থাকবে, বা দেখা গেল আমি যখন এই মুহূর্তে লাইভ করছি সেই সময়ে দেখা গেল কোনো দেশে হামলা চালালো ইরান, হতেই পারে। বেশ, তাহলে এই যে ইরানের লড়াই, আমেরিকার বিরুদ্ধে লড়াই, ইসরায়েলের বিরুদ্ধে লড়াই, আর কে না জানে আমেরিকা ইসরায়েল দুটো আলাদা ভিন্ন দেশ হলেও একই মুদ্রা দুটি পিঠ মাত্র, বেশ আমরা জানি। এবং ইরানই একমাত্র দেশ যারা বারবার করে জায়োনিস শব্দটি উচ্চারণ করে। জায়োনিস যেটা আমরা ব্যবহার করি, আমাদের প্রতিবাদে ব্যবহার করি, লেখালেখিতে ব্যবহার করি, ভিডিওতে ব্যবহার করি, ইরান সেটা বারবার করে তাদের খোমেনি বলুন, তাদের মিডিয়া বলুন, তাদের সবাই কিন্তু এটা ব্যবহার করে। জায়োনিস্ট, ডাউন উইথ জায়োনিস্ট, জায়োনিস্ট নিপাত যাক, এসব ব্যবহার করে আর কি। তো তাহলে আমাদের আনন্দিত হওয়ার কথা, গর্বিত হওয়ার কথা। এই তো ওয়ার্ল্ড অর্ডারকে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে ইরান, মানে নতুন বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে একটা লড়াই ইরান দিচ্ছে, ফাইট দিচ্ছে। আমেরিকা বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে, ইসরায়েলের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে, ইসরায়েলে আক্রমণ শানাচ্ছে, মার্কিন ঘাঁটি কাতারে আক্রমণ শানাচ্ছে। এটা তো আমাদের আনন্দিত হওয়ার কথা। উই শুড সেলিব্রেট। জায়োনিস্ট শক্তির বিরুদ্ধে ইরানের যে লড়াই, তাকে তো আমাদের স্বাগত জানানোর কথা, আমাদের তো গর্বিত হওয়ার কথা, এই যে অবশেষে একজন পাওয়া গেল। এমনটা কিন্তু অনেকে করছেন, বিশেষ করে আমাদের দেশে যেমন যারা ইরানপন্থী আছেন, থাকতেই পারেন। আমেরিকায় বসে মোদিপন্থী আছেন, বিজেপি পন্থী আছেন, আমেরিকায় বসে অনেকেই দেখবেন সমর্থন করেন, লেখালেখি করেন। মোদি সে দেশে গেলে উচ্ছ্বাসের বন্যা বয়ে যায়, সেলিব্রেশন হয়। তো তেমন করে বিভিন্ন দেশে বিভিন্ন দেশের অনুরাগী বা বিভিন্ন রেজিমের অনুরাগী থাকবে, এটাই স্বাভাবিক। স্বাভাবিক। আমাদের দেশে বসেও যেমন অনেকে চীনপন্থী আছেন, চীনকে তারা আদর্শ রাষ্ট্র বলে মনে করেন। রাশিয়াপন্থী আছেন এবং এর কারণে তারা রাশিয়ার ভ্যাকসিনটা নেন, স্পুটনিক ভি, যেটা করোনা ভ্যাকসিন। এমন লোককেও আমি জানি।
তো তেমন করেই ইরানের সমর্থন, ইরান একটা শিয়া দেশ, আপনারা জানেন অফিসিয়ালি একটা শিয়া দেশ। ইসলামিক রেভলিউশন 1979 এরকম সময়, মানে 1970-এর দশকে ইসলামিক রেভলিউশনের মাধ্যমে ইরানে শিয়ারা ক্ষমতায় আসে, আয়াতুল্লাহ খমেনি ক্ষমতায় আসেন। তো শিয়াদের একটা গর্বের দেশ, যেমন ইহুদিদের গর্বের দেশ ইসরায়েল, যেমন সুন্নিদের একটা গর্বের ব্যাপার সৌদি আরবিয়া ছিল, আপনারা জানেন, সুন্নিপন্থী, তাও আপনারা জানেন। কিন্তু শিয়াদের জন্য আলাদা কোনো দেশ ছিল না, মানে এই গর্ব করার মতো দেশ। মুসলমানের মধ্যে আপনারা জানেন দুটো সেক্ট আছে, শিয়া এবং সুন্নি, যেটাকে স্বাভাবিকভাবে ওটাকেও তো কাজে লাগাতে হবে, সবাইকেই তো খুশি রাখতে হবে। সৌদি আরব নিয়ে মাতামাতি করবে কিছু মুসলমান, কিছু মানে অনেক মুসলমান, আর বাকি মুসলমান যারা শিয়া তারা আবার মাতামাতি করতে পারবে না, এমন তো হয় না। ওরা সবার জন্যই সুন্দর ব্যবস্থা করে, মানে সবার জন্যই ভাবে ওরা। তো সেই হিসেবেই আমরা ইরানকে দেখতে পেলাম, ইসলামিক রেভলিউশনের ফসল ইরান। বেশ, তাহলে আপাত দৃষ্টিতে কিন্তু গর্বিত হওয়ার কথা যেভাবে ইরান লড়াই করছে, কিন্তু বাস্তবে আমরা যদি এই গর্বটা অনুভব করতে চাই আর কি সত্যিকারের, তাহলে কিন্তু আমাদের একটু ভাবতে হবে, মানে কিছু তথ্য নিতে হবে। যে তথ্য মেইন স্ট্রিম মিডিয়া আপনাকে বলে না, যার জন্য আপনাকে রিসার্চ করতে হয়, আপনাকে গভীরে যেতে হয়, এমন তথ্যের আশ্রয় আপনাকে নিতেই হবে। আর যদি আপনি মনে করেন অন্ধের মতো করে, যেহেতু আপনি অমুক তাই আপনি তমুক দেশকে সমর্থন করবেন, আপনি হিন্দু তাই আপনি তমুক পার্টিকে সমর্থন করবেন, আপনি মুসলমান তাই আপনি তমুক দলকে সমর্থন করবেনই, অন্ধত্ব, তবে ভিন্ন কথা। তারা অনায়াসে আমার এই ভিডিওটি তারা সেখান থেকে, লাইভ থেকে তারা কেটে বেরিয়ে যেতে পারেন। কিন্তু যারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল, সংগঠন, এজেন্ডা, মতবাদের দাস এখনো হয়ে ওঠেননি, বা একটা মাঝামাঝি অবস্থানে আছেন, ভাবতে চাইছেন, প্রশ্ন করছেন, তারা তাদেরকে স্বাগত জানাই এই ভিডিওতে। কারণ এই ভিডিওতে এমন কিছু তথ্য আপনারা পাবেন, বিশ্লেষণ আপনারাই করবেন, আমি আমার বিশ্লেষণ অবশ্যই রাখবো, কিন্তু তথ্যগুলো নিয়ে আপনারা নিজেরাও বিশ্লেষণ করতে পারেন। ইউ আর ওয়েলকাম টু অ্যানালাইজ। আসুন আমরা দেখে নিই আজকের লাইভের বিষয়ে। আরো একবার বলি, ইরানের কাতার হামলা, অস্ত্রকার। তো এই বিষয়টিকে বুঝতে আমরা, আসুন আমাদের একটু পিছিয়ে যেতে হবে, অনেকটাই পিছিয়ে যেতে হবে। আসুন 1953 সালে একটু ফিরে যাই। ইরান, বর্তমানের যে ইরানকে আমরা দেখতে পাচ্ছি, সেটা তো একদিনে গড়ে ওঠেনি, ধাপে ধাপে এসেছে। কারা গড়েছে, কিভাবে গড়লো, কিসের মদতে গড়া হলো, সেটা তো জানতে হবে। 1953 সালে ইরানের ক্ষমতায় আসেন প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক। 1953 সালে সেরকম সময়ে তিনি কিন্তু জনসমর্থনের ভিত্তিতেই ক্ষমতায় আসেন, অর্থাৎ ইলেকশনের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, সুষ্ঠু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বলতে আমরা যা বোঝে তেমন নির্বাচনের মাধ্যমেই তিনি কিন্তু ইরানের প্রধানমন্ত্রী হন। কিন্তু তাকে পছন্দ হয় না আমেরিকা এবং ব্রিটেনের। সেই সময় জানেন তারাই, মানে এখন ব্রিটেন অনেকটা ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, এখন আমেরিকা এবং চীন দুজনের মধ্যে টক্কর আপনারা দেখতে পাচ্ছেন। আসলে জায়নিস্ট শক্তির দুটো হাব এখন তারা শিফট করছে, জিও পলিটিক্স শিফট করছে। তো সেই 53 সালে কিন্তু এই মোহাম্মদ মোসাদ্দেককে উৎখাত করে আমেরিকা এবং ব্রিটেন, একটা ভেতরে একটা কুদেতা, মানে উত্থান ঘটিয়ে। ওদের শক্তি, ওদের অর্থনীতি, ওরা টেরোরিজমকে স্পন্সর করতে পারে, ওরা অস্ত্র দিয়ে দেশ কিনতে পারে, ব্যাংকিং ব্যবস্থা দিয়ে দেশকে কন্ট্রোল করতে পারে। ওরা একটা সামান্য অভ্যুত্থান ঘটাতে পারে না, যেমন বাংলাদেশে ওরাই ঘটিয়েছে। তো যাই হোক, তো মানে আন্তর্জাতিক শক্তি, জায়নিস্ট শক্তি অভ্যুত্থানগুলো ঘটায়। সাম্প্রতিককালে আমরা এই
রথচাইল্ড পরিবারের উত্থানের পর থেকে যা দেখতে পাচ্ছি, তাকে হটানো হলো 53 সালে। হটিয়ে কাকে আনা হলো? পছন্দের একজনকে আনা হলো, যা শাহ বলা হয়, ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহ্লভি। মোহাম্মদ রেজা পাহ্লভি তিনি তখন ব্রিটেন এবং আমেরিকার নয়নের মণি, অর্থাৎ জায়নিস্ট শক্তির প্রতিনিধি দুটি দেশ সেই সময়কার নয়নের মণি। অস্ত্রশস্ত্র থেকে শুরু করে সুযোগ সুবিধে সমস্ত কিছু ঢেলে দেওয়া হলো ইরানকে। পাহ্লভি কি তখন জানতেন যে একটা সময় তিনিও অজান্তে বা সজ্ঞানে এই জায়নিস্ট শক্তির বিরোধিতা, মানে জায়নিস্ট শক্তির অপছন্দের কারণ হয়ে উঠবেন, যেমন করে তার পূর্বসূরি হয়েছিলেন এবং তাকে উৎখাত করা হয়েছিল? ঠিক শাহের বেলাতেও তাই হলো। রেজা পাহ্লভি ইরানের শাহ, তার বেলাতেও তাই হলো। কি হলো? তিনি নাকি ভালোই চলছিল, লেনদেন ভালোই চলছিল ব্রিটেন আমেরিকার সাথে, তো তারপরে হঠাৎ করে শোনা গেল তিনি নাকি মানবাধিকার লঙ্ঘন করছেন, হিউম্যান রাইটস ভায়োলেশন, যেটা দেখবেন যে এই কারণেই আমেরিকা বিভিন্ন দেশে তার সরকার, দালাল সরকার প্রতিষ্ঠা করে। সাদ্দাম হোসেনের বিরুদ্ধেও একই অভিযোগ ছিল, মানবাধিকার লঙ্ঘন করছে, হিউম্যান রাইটস ওদের একটা খুব প্রিয় শব্দ, এবং ডেমোক্রেসি, গণতন্ত্র, এই দুটোকেই ওরা ব্যবহার করে নিজেদের আধিপত্য, নিজেদের রেজিমকে প্রতিষ্ঠা করবার লক্ষ্যে। এবং এই ক্ষেত্রে তাদের হঠাৎ করে কি মনে হলো তাদের? কারণ অবশ্যই ফ্রান্স তাদের দোসর, আমেরিকার একজন বন্ধু ফ্রান্স, জানেন নেটোর মধ্যে রয়েছে। ফ্রান্স ও অস্ত্র বিক্রিতে আমেরিকার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা করে। তো সেইখানে দেখা যাচ্ছে যে একজন বিখ্যাত বিপ্লবী সেই সময়কার, মানে বিরোধী, শাহের বিরোধী, তিনি শাহের বিভিন্ন রকমের এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলী নিয়ে সরব হয়ে ওঠেন এবং তিনি প্রথমে ইরাকে, তারপরে ফ্রান্সে গিয়ে থাকতে শুরু করেন এবং সেইখান থেকে এই মোহাম্মদ রেজা পাহ্লভির বিরুদ্ধে, ইরানের শাহের বিরুদ্ধে একটা শক্তিশালী বিরোধিতা গড়ে তোলেন। তার নাম কি বলুন তো? আয়াতুল্লাহ খমেনি। আগে হ্যাঁ, আয়াতুল্লাহ খমেনি ফ্রান্সে ছিলেন, ভাবতে পারেন। ফ্রান্স তাকে মদত দিয়েছে। ফ্রান্সে থাকাকালীন তার সঙ্গে ব্রিটিশ এবং আমেরিকান শক্তির আরো ভালো সম্পর্ক হয়, বৈঠক হয়, আদান প্রদান হয়, লেনদেন হয়। কি চমকে উঠছেন নাকি? খেলাটা তো বাইরের খেলাটা আপনারা দেখেন। The media simply highlights the surface level, not the deep level, the deep state. তাই তো, এর ওয়েব যেমন আপনারা দেখছেন, ইন্টারনেটে ওয়েবসাইট খোলেন অনেকে, আপনারা তো অনেকে জানেন ডার্ক ওয়েব বলে একটা গল্প আছে। এই ডার্ক ওয়েবে কি করে ঘুরতে হয়, ডার্ক ওয়েবে কি ব্যাপার থাকে, যারা এই টেকনোলজিটা খুব ভালো জানেন তারা জানেন হোয়াট ইজ ডার্ক ওয়েব। সেরকম ডিপ স্টেট বলে একটা ব্যাপার আছে। এই ডিপ স্টেটকে না বুঝলে আপনি কিন্তু সারফেস লেভেলের এই হিন্দু মুসলমান মারামারি, খেয়ে ইরান ইসরায়েল, কাতার, বাহারিন এসব করেই জীবনটা কেটে যাবে, শিয়া সুন্নি। বেশ, তারপরে কি হলো? এই আয়াতুল্লাহ খমেনির সঙ্গে ফ্রান্সের ঘনিষ্ঠতা এবং আমেরিকা ব্রিটেনের ঘনিষ্ঠতা বৃদ্ধি পেল, তাকে মদত দেওয়া হলো এবং একই রকম ভাবে ইরানে মিডিয়াকে শুরু করে, অর্থনীতি দিয়ে, অর্থ সাহায্য থেকে শুরু করে সমস্ত কিছুকে কন্ট্রোল করে ইসলামিক রেভলিউশন ঘটানো হলো ইরানে। আয়াতুল্লাহ খমেনি ক্ষমতায় এলেন, ইসলামিক রেভলিউশন হলো ইরানে। তার আগে আপনারা দেখবেন শাহের সময় মোহাম্মদ রেজা পাহ্লভি, সেখানে নারীরা সাঁতার কাটতে পারতেন, সুইমিং স্যুট পরতেন, পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতেন, মানে কর্মক্ষেত্রে ইরাকের মতোই, লিবিয়ার মতোই, এরকমই ছিল। কিন্তু মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এইরকম নাম দিয়ে আমেরিকা, ব্রিটেন যাদের ক্ষমতায় আনলো সেই শিয়া রিভলিউশন, আয়াতুল্লাহ খমেনি, তারা কি করলো? নারীদের বস্তার মধ্যে ঢুকিয়ে দিল। অর্থাৎ জনমানুষে, বৃহত্তর জনমানুষে এটাই কৌশল
এটাই করতে হবে। শিয়া সুন্নি যেমনই হও তুমি, আসলে বোরখা চাই, হিজাব চাই, বস্তার মধ্যে ঢুকতে হবে, ওটাই মূল কথা। সেখানে নারীদের শাহের সময়ে নারী স্বাধীনতা যে ছবিগুলো আপনারা সার্চ করে নিন না, আমার কথা বিশ্বাস না করলে সার্চ করে নিন। ইসলামিক রেভলিউশনের আগে ইরানের নারীরা কিভাবে জীবনযাপন করত, তাদের কতটা স্বাধীনতা ছিল সেটা দেখে নিন। উচ্ছৃঙ্খলতা ছিল না, ব্যালেন্স ছিল, যথেষ্ট ব্যালেন্স ছিল। তো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এরকম নামে আমেরিকা ব্রিটেন যাদের ক্ষমতায় নিয়ে এলো, তারা কি করলো? নারী স্বাধীনতা হরণ করলো এবং বিভিন্ন রকমের এমন একটা কার্যকলাপ শুরু করলো যেটা সৌদি আরব সুন্নি, কিন্তু সেখানেও নারীদের বস্তার মধ্যে ঢোকানো হয় ইদানিংকালে, অবশ্য একটু একটু করে। যাই হোক, সেটা কারণটা আলাদা, অর্থনীতি তার পেছনেও, যখন যেমন দরকার। তো একই রকম ভাবে আমরা দেখতে পেলাম রিলিজিয়াস পুলিশ তৈরি হলো। মানে যেমন করে থাকে আর কি, ওই ডিপার্টমেন্ট থাকে আর কি, ধর্মীয় ডিপার্টমেন্ট অফ রিলিজন, মিনিস্ট্রি অফ রিলিজন, এরকম একটা তৈরি হলো, যেটা সৌদি আরবেও ছিল, ইরানেও হলো। এবং এইভাবে ইরান একটা ইসলামিক রেভলিউশন হলো দারুণ ভাবে, এবং শিয়ারা একটা দেশ পেল, ভাল লাগলো, বা আমাদের একটা দেশ হলো, দারুণ হলো, খুব ভালো হলো, বেশ হলো, বেশ হলো। কিন্তু কেন হলো প্রশ্ন করুন, প্রশ্ন করুন। এই অংশটা বলে আমি একটু আরেকটা পার্টে যাব। কারণ ইতিমধ্যেই ইরাকে সাদ্দাম হোসেনের উত্থান ঘটে গেছে, সময়টা খেয়াল করুন। সাদ্দাম হোসেনের উত্থান ঘটে গেছে, এবং সাদ্দাম হোসেনই, এবং ওইদিকে লিবিয়ার গদ্দাফি, যারা বাথ পার্টি, যারা ইসলামের সত্যিকারের যে স্পিরিটটা, বস্তাবন্দি নারী নয়, ইসলাম মানে বস্তাবন্দি নারী নয়। ভালো করে স্টাডি করুন রাসূলকে, তিনি কখনোই এমন বলেননি। ঘোড়ায় চড়তেন সেই সময়কার নারীরা, রাসূলের আত্মীয়রা, খোঁজ নিয়ে দেখুন। স্ত্রী ঘোড়ায় চড়তেন, একবার পথ হারিয়ে ফেলেছিলেন। হ্যাঁ, আয়েশা, এরকম অনেক কাহিনী আছে। নারীরা এরকম ছিল না সেই সময়, ওগুলো পরবর্তীকালে আমদানি করা হয়েছে। তো যাই হোক, এইবার কি হলো, বাথ পার্টি নারী অধিকার থেকে শুরু করে সামাজিক সুরক্ষা, কর্মক্ষেত্রে নারীর অধিকার, এই সমস্ত কিছুকে নিয়ে, যেমন আমি বারবার বলি গ্রিন বুক, গাদ্দাফির গ্রিন বুক, যেটা আমি চক্রবর্তী দিনদর্তিতে গ্রিন বুকের বিষয়ে হাইলাইটস গুলো অনেকটা বিশদেই আমি তুলে ধরেছি। সেখানে গাদ্দাফি কি চেয়েছিলেন, সাদ্দাম হোসেনও তাই। তাদের মধ্যে যোগাযোগ ছিল। আফ্রিকান যে উইং বাথ পার্টির, তার প্রধান ছিলেন গাদ্দাফি, এদিকে ছিলেন সাদ্দাম হোসেন। তো এই সাদ্দাম হোসেন এবং গাদ্দাফির উত্থান মারাত্মক রকম বিপদের কারণ হয়ে উঠছিল আমেরিকার কাছে, মানে জায়নিস্ট শক্তির কাছে, ইসরায়েলের কাছে, মানে ওই জায়নিস্ট শক্তির কাছে। কারণ এরাই একটা পাল্টা অর্থনীতি তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন। যেমন গাদ্দাফি গোল্ড দিনার, আফ্রিকার ইউনিয়নে তখন তিনি প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি প্রস্তাব করেন এবং উদ্যোগ নেন। লিবিয়ার কাছে যথেষ্ট সোনা ছিল যে তারা একটা ইন্ডিপেন্ডেন্ট, ডলার ইউরোকে বাদ দিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট মুদ্রা ব্যবস্থা করবেন, ব্যাংকিং ব্যবস্থা তৈরি করবেন। পরিণতি কি হলো, সাদ্দাম হোসেনও তেমনই চেয়েছিলেন, দুজনকে ওরা সরিয়ে দিল। কি, ওই যে ডেমোক্রেসি প্রতিষ্ঠা এবং হিউম্যান রাইটস এর নাম করে। কিন্তু এই যে সাদ্দাম হোসেনের যখন উত্থান হচ্ছে, এই সাদ্দাম যে কত বড় বিপদ হতে পারে সেটা ওরা বুঝতে পেরেছিল। আমি আমার পরবর্তী বইতে এই বিষয়গুলো আনছি তথ্য সহকারে। তখন ওরা কি করলো, পাল্টা ইরাককে নিউট্রালাইজ করবার জন্য, ইরাককে দুর্বল করবার জন্য, সর্বনাশ করবার জন্য, পাল্টা, যেহেতু সাদ্দাম সুন্নি ছিলেন, খেয়াল করুন,
কিন্তু ইরাকের একটা উল্লেখযোগ্য পপুলেশন 60% পপুলেশন ছিল শিয়া। তাদেরকে খেপানো হলো ভেতর থেকে, ওই যে সাদ্দাম হোসেন সুন্নি। কিন্তু যদি ইতিহাস পড়ে দেখেন, সাদ্দাম হোসেন শিয়াদের বিরুদ্ধে খারাপ আচরণ করেছেন, দুর্ব্যবহার করেছেন, এমন কোনো কিছু নেই। ওগুলো মিডিয়ার প্রপাগান্ডা। ইরাক সমৃদ্ধশালী দেশে পরিণত হয়েছিল সাদ্দাম হোসেনের সময়, বাদ পার্টির সময়। কিন্তু এটা তো হতে দেওয়া যায় না, কারণ সাদ্দাম যদি মডেল হয় ইসলামের, তাহলে মুশকিল। তাহলে ওদের ডেমোক্রেসি, ওদের হিউম্যান রাইটস, ওদের কর্পোরেট চলবে? ওদের জবরদস্তি ভ্যাকসিন চলবে? চলবে না। তাই ওরা এমন একটা ইসলামকে ওরা তৈরি করতে চাইলো, মানে প্রমোট করতে চাইলো, যেটা যার সঙ্গে ইসলামের অর্থনৈতিক যে আর্থসামাজিক ভিত্তি তার কোনো যোগাযোগ নেই, আলোক বর্ষ দূরত্ব। তাই ওরা একটা অদ্ভুত রকমের বাহ্যিক বোরখা, হিজাব ইত্যাদি ইত্যাদিকে প্রমোট করে মুসলমান মানেই নারী স্বাধীনতার বিরুদ্ধে, মুসলমান মানেই হচ্ছে ব্যাকডেটেড, মুসলমান মানেই তমুক, এগুলো প্রমোট করা শুরু করলো। অথচ এবং ইসলামের যে স্বর্ণযুগ বাগদাদকে কেন্দ্র করে যে গড়ে উঠেছিল, গোল্ডেন এরা অফ ইসলাম, যে বিষয়ে আমি চক্রবর্তী দিনরাত্রিতে লিখেছি, সেগুলোকে ওরা ভুলিয়ে দিল। বিজ্ঞান চর্চাটা কি হয় না, ব্যাপারটা তাই দাঁড়ালো। 10 চক্রে ভগবান ভূত। এরপর এই কারণে সাদ্দাম হোসেনের সঙ্গে লড়িয়ে দেওয়া হলো ইরানকে। সেই কারণে ইরানকে তৈরি করেছিল, ওরা প্রমোট করেছিল। শুরু হয়ে গেল ইরাক ইরান যুদ্ধ, ভয়ঙ্কর যুদ্ধ, ইরাক ইরান যুদ্ধ শুরু হয়ে গেল। দীর্ঘকাল ধরে চলেছিল সেই যুদ্ধ, যে সাদ্দাম হোসেনকে দুর্বল করবার জন্য। অস্ত্র কে দিয়েছিল? কেন? ব্রিটেন এবং আমেরিকা। আগে, হ্যাঁ, তার আগে থেকেই, শাহের সময় থেকে ইরানের অস্ত্র ভান্ডার ব্রিটেন এবং আমেরিকা, ওরাই, এবং ফ্রান্স। মূলত ব্রিটেন, আমেরিকা, তারপরে ফ্রান্স, এরাই তো দেয়। ওরাই অস্ত্র জোগালো সাদ্দাম হোসেনকে ধ্বংস করবার জন্য। তাও সাদ্দামকে কিন্তু দমানো গেল না, যুদ্ধের কোনো নিষ্পত্তি হয়নি। প্রচুর সাধারণ মানুষ মারা যায়, শিয়াও মারা যায়, সুন্নিও মারা যায়, উভয় দেশে লক্ষ লক্ষ মানুষ হতাহত হন। জায়নির শক্তি লড়িয়ে দেয় এই দুই দেশকে। আর এই কারণেই রেভলিউশন, ইসলামিক রেভলিউশন। এবার আপনাদের এই যে যুদ্ধটা হলো, এই যে ইসলামিক রেভলিউশনটা হলো 1979 সালে, এরকম সময় সাদ্দাম হোসেন তখন ইরাকের ক্ষমতায়, বাথ পার্টি। ওই কারণেই করা হলো। এটা আমার একেবারে নির্ভেজাল বিশ্লেষণ, একদম। যদি ঘটনা পরম্পরা দেখেন। শুধু তাই নয়, আর একটা তথ্য আপনাদের দিয়ে দিই। যে কোনো তথ্য চাইলে আমাকে বলবেন, আমি ইউটিউবের লিঙ্ক দিয়ে দিই, ফেসবুকে কখনো কখনো ভুলে যাই। কিন্তু যাদের স্টাডি করার আগ্রহ, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইউটিউবে। আমার চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা মেসেজ করবেন, আমি তার ডকুমেন্ট তথ্য দিয়ে দেবো আপনাদের। ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে শুরু করে বিভিন্ন সোর্স থেকে ডকুমেন্ট দিয়ে দেবো, রিসার্চ আর্টিকেল দিয়ে দেবো। তো এই যে ইসলামিক রেভলিউশন হলো, ইউরোপের কিন্তু অনেক দেশ সেটাকে সমর্থন করেনি। ব্রিটেন, আমেরিকা তো করেছে আপনারা জানেন, কিন্তু স্ক্যান্ডিনেভিয়ার কান্ট্রিগুলো, যারা সত্যিকারের হিউম্যান রাইটসে বিশ্বাস করে, লোক দেখানো নয়, যারা নারী স্বাধীনতার ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ভাবে, সেই রকম দেশ কিন্তু ইরান থেকে সরে দাঁড়ালো, ইরানের পাশ থেকে সরে দাঁড়ালো। কিন্তু সমস্যা হলো এটাই, তাহলে ইরান কি করে সাদ্দাম হোসেনের সঙ্গে লড়াই করবে, বিরুদ্ধে লড়াই করবে? অস্ত্র তো চাই, অস্ত্র কিনতে হবে। কে বিক্রি করবে? আমেরিকা, ব্রিটেন। আমেরিকা তখন মূলত বিক্রি করবে, কিন্তু টাকা চাই। ইরানের তেল তখন আর ইউরোপিয়ান কান্ট্রিগুলো অনেক বেশি আর নিচ্ছে না। ওই যে অনেকেরই পছন্দ হয়নি এই ব্যাপারটা, ইসলামিক রেভলিউশন, তারা পোস্টপন করছে।
সেই সময় ইরানের তেল বিক্রিতে কে এগিয়ে এলো জানেন? চমকে উঠবেন, ইসরায়েল। ইসরায়েল বলল, না না না, চিন্তা নেই, আমরা আছি তো। শুধু তেল বিক্রি নয়, অস্ত্রশস্ত্র থেকে শুরু করে F4 একটা ফাইটার প্লেন, যেটা আমেরিকা ইরানকে দেয়, ওই প্লেনই এখন ইরান ব্যবহার করছে। কোথায় আছেন? হ্যাঁ, তো সেই প্লেনের যন্ত্রপাতি থেকে শুরু করে ইসরায়েলের কাছেও আছে ওই প্লেন, আমেরিকার প্লেন ইসরায়েলের কাছেও আছে, পেয়ার্স আছে, সেগুলো দিয়ে সাহায্য করা সব করলো ইসরায়েল। তাহলে কি হলো? ইসরায়েলের মাধ্যমে তেল বিক্রি হতে লাগলো বিভিন্ন জায়গায়, আর অস্ত্র বিক্রি হলো আমেরিকার, ব্রিটেনের। ব্যাস, দারুণ জমে উঠলো, জমে ক্ষীর। তারপরে তো আপনারা জানেন, শেষ পর্যন্ত সাদ্দাম হোসেনকে আরো বিভিন্ন অজুহাতে আক্রমণ করে, একাধিকবার গাল ফোয়ার করে সাদ্দাম হোসেনকে উৎখাত করা হলো এবং তাকে একটা নাটকবাজি করে, বিচারের প্রহসন করে তাকে ফাঁসিতে ঝোলানো হলো, সাদ্দামকে শেষ করা হলো। গদ্দাফিরও একই পরিণতি হলো। এসব নিয়ে লিখেছি আমি পরবর্তী বইতে। এটা গেল একটা চ্যাপ্টার। এর পরের এই অংশটা, অস্ত্রশস্ত্র, এই ব্যাপারটাতে আমি আরো একবার ফিরে আসবো। তার আগে আমরা আরো একটা দিক দেখি, করোনা প্যান্ডেমিক। আমরা জানি, আমার সহযোদ্ধারা অনেকেই জানেন, বোঝেন, যে তারা নিজেরাও বলেন যে করোনা ইজ এ ব্লেসিং ইন ডিসগাইজ। কেন বলেন? যে এইটা আসাতে আমরা বুদ্ধিজীবীদের চিনতে পেরেছি, রাজনৈতিক দলদের চিনতে পেরেছি, চিকিৎসকদের চিনতে পেরেছি আরো ভালো করে, কর্পোরেটকে চিনতে পেরেছি, বিভিন্ন দেশকে চিনতে পেরেছি, রাষ্ট্রপ্রধানদের চিনতে পেরেছি। মানে মুখোশটা খুলে গেছে। এইটা না এলে বোঝাটা অত সহজ ছিল না। তাই করোনা একটা ব্লেসিং ইন ডিসগাইজ, এটা আমরা বলে থাকি এবং আমি একমত। আসুন আমরা দেখে নিই করোনা প্যান্ডেমিক কালে ইরানের কেমন ভূমিকা ছিল। এটা খুব জরুরি, কারণ জায়নিস শক্তির বিরুদ্ধে আপনি লড়াই করবেন, অথচ আপনি করোনা প্যান্ডেমিক মেনে নেবেন সমস্ত কিছু, এটা তো হয় না। হয় কি? হয় না। কারণ লড়াই যখন বিরোধিতা করবেন, তখন বিরোধিতা করতে হবে সর্বক্ষেত্রে। আর যখন আপনি যদি এই যুদ্ধ করবেন আর ওইটা মেনে নেবেন পুরোটা এবং হেল্প করবেন, উল্টে বাইরে যুদ্ধ করবেন, তখন বুঝতে হবে আপনি অস্ত্র বিক্রি করার জন্য, সেই এলাকাতে অস্ত্রের বিক্রি বাড়ানোর জন্য, পাশাপাশি জিওপলিটিক্যাল যে শিফট হচ্ছে সেখানে অংশ নেবার জন্য কারো হয়ে আপনি কাজ করছেন, কন্ট্রোলড অপোজিশন হিসেবে কাজ করছেন। এটা প্রশ্ন মানুষের মধ্যে আসবেই। আসুন আমরা দেখে নেই করোনা প্যান্ডেমিকের সময় ইরানেই সবচেয়ে বেশি করোনা রোগী পাওয়া গিয়েছিল, কারণ ইরানেই সবচেয়ে বেশি টেস্ট হয়েছিল। লক্ষ লক্ষ করোনা রোগী, এবং 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ মানুষ নাকি ইরানে করোনাতেই মারা যায়। টেস্ট দারুণ ভাবে হয়েছে ইরানে, অর্থাৎ টেস্ট ইরান মেনে নিয়েছে দারুণ ভাবে। শুধু তাই নয়, ইরানই অন্যতম একটি দেশ, মধ্যপ্রাচ্যের সম্ভবত একমাত্র দেশ, যারা আর্মি নামিয়ে লকডাউন করেছে। আমি লিঙ্ক দিয়ে দেবো, তথ্য যারা সন্দেহ করবেন হোয়াটসঅ্যাপ করবেন, এগুলো ইউটিউবেও দেবো। আর্মি দিয়ে লকডাউন করেছে, সেনা নামিয়ে, যখন মানুষ যেহেতু মানছিল না। তাহলে টেস্ট হয়েছে, সেনা নামিয়ে লকডাউন হয়েছে, আর কি হয়েছে? ভ্যাকসিন। হ্যাঁ, আসুন ইরানে কি কি ভ্যাকসিন দেওয়া হয়। ইরানে দেওয়া হয় রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিন, যেটা গামালিয়া ইনস্টিটিউট এর তৈরি। আপনারা জানেন অফিসিয়ালি পৃথিবীর করোনা ভ্যাকসিন প্রথম এই স্পুটনিক ভ্যাকসিন, যেটা পুতিন জানিয়েছিলেন এবং তার মেয়েকেও নাকি দিয়েছেন, এরকম খবর হয়েছিল। এই ভ্যাকসিন ইরানে দেওয়া হয়। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের সেই সময়ে প্রথম দেশ হিসেবে যৌথ উদ্যোগে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে ইরানে
স্পুটনিক ভ্যাকসিন তৈরি করা হয়, প্রডিউস করা হয় অন্যান্য দেশে বিক্রি করার জন্য। অর্থাৎ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে ভ্যাকসিন তৈরি করার কর্মসূচিতে মধ্য এশিয়ায় ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এবং অগ্রগণ্য ভূমিকা নেয়। আছে, দিয়ে দেবো তথ্য। তাহলে রাশিয়ার ভ্যাকসিন ইরান শুধু ব্যবহারই করেনি, রাশিয়ার ভ্যাকসিন ইরান বানিয়েছে নিজের দেশে। তার কাদের মাধ্যমে বানিয়েছে? শিফা ফার্মামেড বলে একটি সংস্থা, তাদের সরকারি সংস্থা, কিন্তু তাদের উদ্যোগে, তাদেরই একটি সাবসিডিয়ারির মাধ্যমে শিফা, তার নাম শিফা, পুরো নামটা মনে পড়ছে না আমার, মাধ্যমে এই করোনা ভ্যাকসিন বানানো হয় ইরানে। কি এখানেই শেষ নয়, এছাড়াও ইরানে দেওয়া হয় চীনের ভ্যাকসিন, সিনোফার্ম, চীনের ভ্যাকসিন দেওয়া হয়। ইরান চীনের তো এখন সম্পর্ক ভালোই, আপনারা জানেন। চীনের ভ্যাকসিন দেওয়া হয়। আর কি দেওয়া হয়? ইরান নিজে একটা ভ্যাকসিন বানায়, মানে তাদের সরকারি সংস্থা একটি ভ্যাকসিন বানায়, তার নাম কি কোভিরান নাকি কোভিমেড, এরকম একটা নাম, এক্সাক্ট মনে নেই, দেখে নেবেন, লিঙ্ক দিয়ে দেবো। তাহলে কি 3 রকম ভ্যাকসিন ইরানে দেওয়া হয়। একটা সরকারি উদ্যোগে বানানো করোনা ভ্যাকসিন আগে, হ্যাঁ, আরেকটি চীনের ভ্যাকসিন, আরেকটি রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক, যেটা রাশিয়া থেকেও সরাসরি আনা হয়। এছাড়াও নিজের দেশেও ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে ইরানে বানানো হয়। এখানেই শেষ নয়, কোভ্যাক্স ইনিশিয়েটিভ, যেটা বিল গেটসের একটি সংস্থা, যাতে নো প্রফিট নো লস ভিত্তিতে বা কখনো কখনো বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়, এই কর্মসূচির মাধ্যমে, শুনে রাখুন, কর্মসূচির নাম কোভ্যাক্স, বিল গেটসের। তো তার মাধ্যমে ইরানে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনও পৌঁছে যায়। আগে, হ্যাঁ, তথ্য বলছে তো, আমি বলছি না, পৌঁছে যায়। আর কি হয়? এখানে শেষ নয়, ইরান সেই সময় করোনা মোকাবিলার জন্য ওয়ার্ল্ড ব্যাংক থেকে $90 মিলিয়ন লোন করে, সাহায্য পায়, অ্যাসিস্ট্যান্ট পায়, এড যেভাবেই বলুন। ওয়ার্ল্ড ব্যাংক থেকে $90 মিলিয়ন করোনা মোকাবিলার কারণে। কি কোনো ফারাক পাচ্ছেন? আর একটা কথা জানিয়ে দিই, জায়নির শক্তির বিরুদ্ধে আপনি লড়াই করছেন, অথচ আপনি এখনো ওয়ার্ল্ড ব্যাংকের মেম্বার আছেন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের মেম্বার আছেন, হু এর মেম্বার আছেন। হ্যাঁ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মেম্বার ইরান। আমেরিকা বেরিয়ে এসছে, ইরান বেরিয়ে আসুক দেখি হু থেকে। হু এর সমস্ত কিছু কর্মসূচি ইরানেও অ্যাপ্লিকেবল হবে, যেমন আমাদের দেশে হবে। ওগুলোই আসল, চিনতে হবে, বুঝতে হবে। জায়নির শক্তির বিরোধিতা মানে ওই কাতারে আপনি একটা সেনাবাহিনী, আমেরিকান বাহিনীর সেনা ঘাঁটিতে একটা মিসাইল ফেলে দিলেন, যেটা কিছুই হলো না, ইন্টারসেপ্ট হয়ে গেল, আর মিডিয়া বললো এই যে ইরান লড়াই করছে, আমেরিকার বিরুদ্ধে লড়াই করছে। ব্যাপারটা তা নয়, গভীরে যেতে হবে। তাহলে জায়নির শক্তির যেসব প্রতিষ্ঠান আছে, প্যান্ডেমিক পৃথিবীতে এনেছে, এটা তো আমরা জানি, আমার সহযোদ্ধারা এই বিষয়ে একমত হবেন। কার্যকলাপ, হুয়ের কার্যকলাপ, যে হুয়ের মধ্যে এখনো ইরান আছে, প্যান্ডেমিক ট্রিটি বিরোধিতাও করেনি, বেরিয়েও আসেনি। ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে ইরান আছে, উল্টে যে $90 মিলিয়ন নিয়েছে করোনা মোকাবিলায়। শুধু তাই নয়, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকেও 5 বিলিয়ন, এরকম 4 কি 5 বিলিয়ন করোনা মোকাবিলার কারণে ইরান রিকোয়েস্ট করেছিল সেই সময়। ভাবতে পারেন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে বিলিয়ন করোনা মোকাবিলার কারণে উদ্দেশ্যে অ্যাসিস্ট্যান্ট চেয়েছিল, লোন চেয়েছিল ইরান। তাহলে কি বুঝলেন? ইরানের এই জায়গাগুলো যদি দেখেন, তাহলে মনে হবে যে জায়নির শক্তির বিরুদ্ধে ইরান লড়াই করছে।
সে তো কোনো পাল্টা অর্থনীতি তৈরিই করেনি, সে তো মেনে নিয়েছে পুরো সিস্টেম, যেটা সাদ্দাম হোসেন চেষ্টা করেছিলেন, গদ্দাফি চেষ্টা করেছিলেন, আমাদের সুভাষচন্দ্র চেষ্টা করেছিলেন আজাদ হিন্দ ব্যাংকের প্রতিষ্ঠার মাধ্যমে। ব্যাংকিং ব্যবস্থাটাই আসল। আপনি যদি ওটা করতে চান তাহলেই আপনি হচ্ছেন সত্যিকারের অপোজিশন। না তাহলে তারা মেরে দেবে। ওই যে সাদ্দামকে মেরে দিল, গাদ্দাফিকে মেরে দিল, সুভাষের গল্প তো আপনারা জানেন। সরিয়ে দেওয়া ভারতবর্ষ থেকে। তাহলে আন্তর্জাতিক জায়নিস্ট যে বাদী যে সংগঠনগুলো আছে, সংস্থাগুলো আছে, সেখানে পুরো দমে ইরান আছে, সমস্ত বিধি মেনে চলছে। এমনকি এনপিটি, নিউক্লিয়ার নন পলিফারেশন ট্রিটি, এখনো পর্যন্ত ইরান সেখানে সই করেছে এবং সেখান থেকে ইরান বেরোয়নি। চীনের মদতে পরে বেরোতে পারে, ওটা বড় কথা নয়, কিন্তু হু থেকে বেরিয়ে দেখাক। হ্যাঁ, আগে আপনাদের সঙ্গে বলি এনপিটিটা কি। নিউক্লিয়ার নন পলিফারেশন ট্রিটি হচ্ছে এক কথায় অঙ্গীকার করতে হবে যে শুধু শান্তির উদ্দেশ্যেই, শান্তির স্থাপনের কারণে বা শান্তির পারপাজে, পিস পারপাজে আপনি পারমাণবিক শক্তি ব্যবহার করবেন, যুদ্ধের অস্ত্র বানাতে পারবেন না, পারমাণবিক অস্ত্র বানানো যাবে না, এই রকম অঙ্গীকারবদ্ধ হতে হবে। সেটাই সংক্ষেপে এনপিটি। ইরান তাতে সই করেছে, এখনো পর্যন্ত অফিসিয়ালি বেরোয়নি সে। ওটা না হয় পরবর্তীকালে চীনের মদতে বেরোতে পারে, আর চীন এখন একটা হাব কেন্দ্র, কিন্তু হু থেকে বেরিয়ে দেখাক, ওয়ার্ল্ড ব্যাংক থেকে বেরিয়ে দেখাক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে বেরিয়ে দেখাক, পারবে না। আবার একটা তথ্য দিয়ে দিই, ইরানের এক্সটার্নাল ডেট এখনো কত জানেন? $5 বিলিয়ন ফরেন ডেট। জায়নবাদী প্রতিষ্ঠানগুলো থেকেই তারা এই লোনগুলো নিয়েছে। করোনা কালেই তো $90 মিলিয়ন ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকটা কাদের? ওয়ার্ল্ড ব্যাংকের টাকা কাদের? কার টাকা? আমেরিকার সিংহভাগ আমেরিকারই টাকা। এটা গেল। এবারে আসিন, ওই অংশটা গেল, অর্থাৎ করোনা এবং প্যান্ডেমিক, লকডাউন, ইরানের ভূমিকা আপনারা জেনে গেলেন। এবার আসছি অস্ত্রে। আচ্ছা, ইরান যে অস্ত্রগুলো ব্যবহার করছে ইসরায়েলের বিরুদ্ধে, এবং এই যে কাতারে মার্কিন সেনাবাহিনীতে মিসাইল ছোড়া হলো, মানে লক্ষ্য ভেদ হয়নি, যাই হোক করছে, তো এই যে অস্ত্রশস্ত্রগুলো, সেগুলো কাদের? ইরান সাম্প্রতিককালে দু একটা ড্রোন বানায় এই পর্যন্ত, কিন্তু যুদ্ধাস্ত্র বলতে আমরা যা বুঝি সেগুলো কোথা থেকে ইরান পায়? আসুন একদম বাস্তবের গল্পটা বলি। ইরান অস্ত্র কেনে আমেরিকা এবং ব্রিটেন থেকে। ইরানের অস্ত্রের এখনো যা সম্ভার আছে এবং সাম্প্রতিক কালেও যা দেখা যাচ্ছে, আর 90%-এরও বেশি অস্ত্র ব্রিটেন এবং আমেরিকার, কিছু রাশিয়ার আছে। সংক্ষেপে আর একটু ভালো করে বলি, তারপরে আমি একটা ডকুমেন্ট থেকে আপনাদেরকে পড়ে শোনাবো। যত আকাশপথের যা কিছু লাগে, মিসাইল, ফাইটার, বম্বার, জেট, অমুক তমুক, অর্থাৎ আকাশপথের যা লাগে সবই আমেরিকা, ব্রিটেন থেকে ইরান নেয়। হেলিকপ্টার, বম্বার, এমনকি নেভাল, জলপথে নৌবাহিনীর যে ব্যাপার, সাবমেরিন, অমুক তমুক। স্থলবাহিনীর ক্ষেত্রে মূলত রাশিয়ার কিছু অস্ত্র তারা কেনে। আর কি পারমাণবিক অস্ত্র বানানোর যে কৌশল এগুলো নাকি চায়না, নর্থ কোরিয়া, এই দুটো এবং কিছুটা রাশিয়া, এরা হেল্প করছে ভেতরে ভেতরে বলা হচ্ছে। চীন তো অবশ্যই কোনো সন্দেহ হয়নি, আর নর্থ কোরিয়া, চীন এখন একাকার, কোনো সন্দেহ নেই, করছে। কিন্তু ওগুলো দিয়ে তো এখন যুদ্ধ শুরু হয়নি। যুদ্ধ হচ্ছে যেটা কনভেনশনাল ওয়েপন্স, সেটা দিয়ে। তো সেটা তো আমেরিকা, ব্রিটেনের অস্ত্র। আসুন একটু পড়ে আপনাদের শোনাই, তারপরে তো আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন।
Since the mid 1960s, Iran has diversified its sources of arms, and the United States no longer is the sole provider. 1960-এর দশকের পর থেকে অস্ত্র কেনার ব্যাপারে ইরান ডাইভার্সিফিকেশন করেছে। একটা সময় আমেরিকাই তার একমাত্র মানে বলবো বিক্রেতা ছিল, ইরানে অস্ত্র বিক্রেতা একমাত্র আমেরিকাই ছিল, কিন্তু ক্রমে ক্রমে সেটা ডাইভার্সিফিকেশন হয়েছে, অর্থাৎ আরো অনেক দেশের কাছে অস্ত্র কিনছে ইরান। পরের লাইনে আসি। Iran now meets most of its requirements for naval craft, air defense equipment, and tanks from the United Kingdom, while other Western suppliers provide an assortment of equipment ranging from small arms and anti-aircraft guns to helicopters and transport aircraft. কি বললেন? অর্থাৎ পরের লাইনটা পড়ে করি। The USSR has become an important source of ground forces equipment. সেই সময় USSR মানে সেই সময় ছিল গ্রাউন্ড ফোর্সের দিত। The United States, however, still accounts for one half of Iran's arms purchases. এটা এখনকার ছবি কিন্তু ঠিকঠাক নয়। সেই সময় যখন যুদ্ধ হচ্ছিল, ইরাক যুদ্ধ, অর্থাৎ সেই সময় আমেরিকা অর্ধেকই, সেই সময়ও অর্থাৎ ব্রিটেন তো ছিলই, ব্রিটেন অর্ধেক এবং আমেরিকা অর্ধেক, এইরকম ভাবে ইরান অস্ত্র কিনতো এই দুটো দেশের কাছ থেকে। জানেন ব্রিটেন আমেরিকা বন্ধু দেশ, নেটো। আচ্ছা, আর অন্যান্য পশ্চিমী দেশগুলো ওয়েস্টার্ন অ্যান্ড ফ্রান্স মুখ দেশ থেকে টুকটাক অন্যান্য অস্ত্র তারা কিনত, ছোটখাটো অস্ত্র। এই হলো চিত্র, এটাই ছবি ছিল। কিন্তু সমস্যা বাঁধলো অন্যত্র, গোল বাঁধলো অন্যত্র। এইভাবে আমেরিকার অস্ত্র, ব্রিটেনের অস্ত্র কিনছিল, ফ্রান্সের অস্ত্র বা অন্যান্য পশ্চিমী শক্তির অস্ত্র মানে নেটো দেশগুলোর অস্ত্র কিনছিল ইরান যখন, তখন ঠিকঠাকই চলছিল। কিন্তু ওই যে আমি আগের ভিডিওতে বলেছি যে ইসরায়েলকে যে লেভেলের অস্ত্র কোলাবোরেশনের মাধ্যমে হোক বা সরাসরি বিক্রি হোক আমেরিকা যেটা করে, তার চাইতে অনেক কম লেভেলের মানে অস্ত্র অন্যান্য দেশগুলোতে দেওয়া হয়। মিডল ইস্টে যেটাকে বলা হয় ওই যে কোয়ালিটেটিভ মিলিটারি এজ, QME, আগের ভিডিওতে বলেছে। তো স্বাভাবিকভাবেই ইরানও তেমন, ইরানকেও নিশ্চয়ই ইসরায়েলকে কবজা করতে পারে তেমন অস্ত্র দেওয়া হচ্ছিল না, কোনো দেশকেই দেওয়া হয়নি। কারণ ইসরায়েলের সুপ্রিম্যাসি রাখতে হবে, মধ্যপ্রাচ্যে বিশেষ করে রাখতেই হবে, এটা একটা পলিসি। অবশ্যই সেই পলিসি এখনো আছে, এখনো সেখান থেকে যে সরা হয়েছে তা নয়, কিন্তু যারা অস্ত্র তৈরি করে তারা তো সব মানবে না, তারা চাইবে ওরা অত বোঝে টোঝে না, অত দরকার নেই, নাফা প্রফিট। আর তাই তাদের একটা অংশ, বড় অংশ চীনকে মদত দিচ্ছে এবং তারা অস্ত্র তৈরি করছে। চীনের অস্ত্র আপনারা জানেন এখন অনেক দেশই কিনছে, আর মধ্যপ্রাচ্যে ইরান বলুন অন্য দেশগুলো বলুন, সেখানে চীনের অস্ত্র দিতে কোনো সমস্যা নেই, কারণ ইসরায়েলকে খুশি করার দায় চীনের নেই। এই কারণে অস্ত্র ব্যবসায়ীরা একটা ট্যাকটিক্স হিসেবে চীনকে ব্যবহার করছে। এবং আমি আগেই বলেছি যে এটা পলিটিক্যাল শিফট হচ্ছে। খেয়াল করে দেখবেন যে করোনার উৎপত্তি চীনে, ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বলেছেন যে চীন ভাইরাস ছড়িয়েছে চীনে, অর্থাৎ চীনকে কেন্দ্র করে কিন্তু এই প্যান্ডেমিক, লকডাউন সবকিছু চীনকে কেন্দ্র করে। এবং
ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বলেছেন আবার যে হু চীনকে মদত দিচ্ছে, অর্থাৎ হু চীনের, আমি আগের ভিডিওগুলোতে বলেছি, হু এর ওপর চীন এবার কবজা জমিয়েছে এবং এটা সত্যি আশঙ্কার কথা। প্যান্ডেমিক ট্রিটি ভারত সই করেছে, অর্থাৎ সামনে যে কি সময় আসতে চলেছে এ বিষয়ে আমি আমার সহযোদ্ধাদের বহুবার অ্যালার্ট করেছি, সংঘবদ্ধ হন, ভয়ঙ্কর সময় আসতে চলেছে। এর মধ্যে বেশ কিছু ঘটনাও ঘটে উঠছে, আমি আপনাদের পরের দিকে বলবো। তাহলে এটা কি হলো? চলছিল ঠিকই, তা এর মাঝখানে একটা অন্য রকমের গন্ডগোল হলো, চীনের উত্থান হলো। ওই যে কিভাবে হলো, দ্বিতীয় খণ্ডে লিখেছি, মার্কিন চীন বাণিজ্য চুক্তির মাধ্যমে কিভাবে ভেঞ্চার ক্যাপিটালিস্টরা কিভাবে চীনকে সুবিধা পাইয়ে দিল এবং চীন সেই সুবিধা নিয়ে কিভাবে ট্রেড সারপ্লাস করলো এবং আমেরিকাকে টপকে গেল এবং আমেরিকার প্রায় সমান অর্থনীতিতে পরিণত হলো জিডিপির নিরিখে। তারপর থেকে চীনের আধিপত্য বাড়তে শুরু করলো এবং আমাদের দক্ষিণ এশিয়া জানেন ইতিমধ্যেই, পাকিস্তান থেকে শুরু করে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফ্রিকার বেশ কিছু দেশ, মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ, তারা এখন চীনের কবজায় চলেই গেছে। তো এর মধ্যে যে ঘটনাটা ঘটলো, মারাত্মক ঘটনা, বড় ঘটনা, সেটা হচ্ছে যে এই করোনা পিরিয়ডেই 2021 সালে চীনের সঙ্গে ইরানের একটা স্ট্র্যাটেজিক চুক্তি হলো, 25 বছরের জন্য চুক্তি, 25 ইয়ার্স মেয়াদে। সেখানে চীন অস্ত্রশস্ত্র থেকে শুরু করে অর্থনৈতিক সুবিধে সবকিছু চীন তাকে ঢেলে দেবে বলে জানালো। হ্যাঁ, ওই যে একটা ইরানের বিরুদ্ধে একটা অবরোধ চলছে, আপনারা জানেন, বাইরে আমরা জানি, হ্যাঁ, অবরোধ একটা আছে, এমবার্গো তো রয়েছেই, এমবার্গো কিন্তু এখনো রয়েছে, কিন্তু ভেতরে ভেতরে এর মধ্যে কি একটা ঘটনাটা ঘটেছে সেটা আপনারা জানলে চমকে উঠবেন, যারা এই ব্যাপারগুলো খোঁজ রাখেন না। তবে বিশ্লেষণ ক্ষমতা থাকলে আপনারা চমকাবেন না, তথ্যটা পেয়ে বুঝবেন যে হ্যাঁ আসলে ব্যাপারটা এই। তো সেই 2021 যখন 25 বছরের একটা চুক্তি করে ফেললো চীনের সঙ্গে ইরান, এবং চীন বলল আমাদের তো কোনো সমস্যা নেই, আমরা তোমার সেরা অস্ত্র দেব, এবং আর্মস লবি যারা চীনকে এবার হাব বানিয়ে ফেলেছে এবং জায়নিস্ট শক্তি যারা চীনকে এখন মডেল হিসেবে দেখছে, কারণ চীনে জানেন তো গণতন্ত্রের গল্প টল্প নেই, অন্তত অন্য আমাদের দেশে এখনো সংবিধান আছে, সুপ্রিম কোর্ট আছে, যেটাকে কেন্দ্র করে আমরা বলতে পারছি কোনো ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, এইটুকু তো বলতে পারছি, লড়াইটা করতে পারছি, স্বাস্থ্যকর্মীদের ঠেকাতে পারছি তো। চীনে তো সেটাও নেই। তাই চীনের যে সিস্টেমটা আছে সেটাই কিন্তু ওরা গোটা বিশ্বে মডেল হিসেবে অ্যাপ্লাই করবে আগামীতে, সাবধান। আমি আগের ভিডিওগুলোতে এটা বলেছি, চীন কেন ওদের ফেভারিট। আমেরিকার মানুষ খেপে গেছে, সেখানে অন্তত এখনো পর্যন্ত এইগুলোর ক্ষেত্রে ভ্যাকসিন থেকে শুরু করে গণতন্ত্র বলতে, হ্যাঁ সবাই খাবে, সবার চাকরি হবে, সবাই সমান ভালো থাকবে, এগুলো ঢপবাজি, এগুলো তো হয় না, নেই, গণতন্ত্রে এসব হয় না। কিন্তু এইগুলো রক্ষা ব্যবস্থা তো আমেরিকাতেও আছে, যে ভ্যাকসিন জোর করে দেওয়া যাবে না। মানুষ সচেতন হয়েছে, তারা প্রতিবাদ করছে, আমরা জানি সেটা আমেরিকায় কি হয়েছে। রিপাবলিকান পার্টির জনপ্রিয়তা এই কারণে বেড়েছে এবং ট্রাম্প এটাকে ইস্যু করে ক্ষমতায় এসেছেন, অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইস্যু, গোটা ইউরোপেও তাই। তাই ওই মডেলটা, এই যে গণতন্ত্রের মডেলটা ওরাই তৈরি করেছিল, সেটা এখন ওদের বিপদের কারণ হচ্ছে, কারণ তাই ওই মডেলটা ওরা ভাঙতে চাইছে। মানে ডেমোক্রেসির অনেক ত্রুটি আমরা জানি, তবুও তার মধ্যে মন্দের ভালো হিসেবে এই রক্ষা কবচ আমাদেরকে হেল্প করছে সংবিধান এবং আমাদের এই ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা যে আরটিআই গুলো করি, এই যে কাজগুলো আমরা করছি আমাদের পক্ষে রয়েছে ব্যাপারটা এখনো পর্যন্ত। কিন্তু এই ডেমোক্রেসি যতটুকু আমরা সুবিধে পাচ্ছি সেইটাকে ওরা দেখতে পাচ্ছে এখন ওদের শত্রু হয়ে দাঁড়িয়েছে। যেমন করে সরকারি শিক্ষা ব্যবস্থা এখন ওদের শত্রু হয়ে দাঁড়িয়েছে, ওরা প্রাইভেটাইজেশন করছে, ঠিক রিসেট করছে, তেমন করেই ওরা ডেমোক্রেসিকেও রিসেট করতে চাইছে।
আর তাই ওদের মডেল হলো চীন। আমেরিকান ডেমোক্রেসি মডেল আর চলবে না আমাদের কাছে, ওটা বিপজ্জনক, কারণ মানুষ পথে নামছে, বিক্ষোভ করছে। দে ডোন্ট লাইক দিস অবিডিয়েন্স, দে লাইক, কি চায় তারা? অবিডিয়েন্স চায়, তারা অবিডিয়েন্স চায়। তাই চীন ওদের কাছে প্রিয় একটা মডেল। সাবধান। তো এই কারণে ওরা চীনকে বেছে নিয়েছে। এবং চীন কিন্তু এই যুদ্ধে সরাসরি অংশ নিচ্ছে না, কিন্তু পেছন থেকে প্রক্সি দিয়ে চলেছে, এটাকে বলে প্রক্সি ওয়ার। কোল্ড ওয়ারেও দেখবেন, যখন ঠান্ডা লড়াই চলেছিল, ভিয়েতনাম যুদ্ধ যখন চলেছিল, সেখানে কিন্তু আমেরিকা রাশিয়াই ছিল পেছন থেকে। তারা সরাসরি যুদ্ধ করেনি, কিন্তু তারা অস্ত্র দিয়ে, মদত দিয়ে সাহায্য করেছে। হ্যাঁ, ভিয়েতনামে তো আমেরিকা সরাসরি নেমেছিল, একটা সময় সরাসরি যুদ্ধে নেমেছিল, এবং সেখানে রাশিয়া কিন্তু মদত দিয়েছিল, কিন্তু সরাসরি অংশে যুদ্ধে নামেনি। খেয়াল করবেন, রাশিয়া কিন্তু ভিয়েতনাম যুদ্ধে সরাসরি, মানে তখন সোভিয়েত ইউনিয়ন, সরাসরি অংশগ্রহণ করেনি। তারা হোচিমিনকে অস্ত্রশস্ত্র দিয়েছিল, হেল্প করেছিল, এইটুকু সাহায্য সোভিয়েত ইউনিয়ন করেছিল। নইলে কিন্তু হোচিমিনের পক্ষে আমেরিকান সেনাবাহিনীকে পর্যুদস্ত করা সম্ভব ছিল না। ভিয়েতনাম যুদ্ধে প্রায় 55,000 আমেরিকান সৈন্য মারা যায়, এবং আরো অনেক আমেরিকান সৈন্য মিসিং হয়, যাদের এখনো পাওয়া যায়নি। অর্থাৎ সেটা প্রক্সি। একই রকম ভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি চীন কিন্তু প্রক্সি করছে। তারা কিন্তু ওয়ার্নিং দিচ্ছে আমেরিকাকে, তারা কন্ডেম করছে আক্রমণকে, কিন্তু তারা ভেতরে ভেতরে কিন্তু ইরানকে মদত দিয়ে যাচ্ছে বিভিন্নভাবে, অর্থনৈতিকভাবে, এইভাবে সেইভাবে। আর এক সময় ইসরায়েল যেমন ইরানকে মদত দিয়েছিল সাদ্দাম হোসেনকে উৎখাত করবার জন্য। সাদ্দাম হোসেন এখন নেই, ইরানের প্রয়োজনও ফুরিয়ে গেছে। তো ইরানও এখন দেখছে মহা মুশকিল, এবার কোন দিকে যায়? আমাকে দিয়ে তো কাজকর্ম করিয়ে নিয়েছে, এবার তো আমার পালা। সাদ্দাম হোসেন তো শেষ করে দিল, আমি তো সাদ্দামের বিরুদ্ধে ছিলাম, আমি ইসলামিক ঐক্যের কথা বলি, আবার আমায় সাদ্দাম হোসেনকে আমরা ধ্বংস করে দিয়েছি, দুর্বল করে দিয়েছি। সেই সময় আমরা যখন গালফ ওয়ার হয়েছিল, তখন আমরা উল্টে সাদ্দামের পক্ষে না থেকে উল্টে আমেরিকাকে আমরা হেল্প করেছি। সাদ্দামকে বলেছি সাদ্দাম হোসেন নিপাত জাত, ইসলামের শত্রু সাদ্দাম হোসেন, এমন বলেছি। এবার তো আমাদের পালা, মহা মুশকিল, কোন দিকে যাই? আসুন, এর মধ্যে কি হলো, যখন 2021-এ চীনের সঙ্গে ইরানের এই চুক্তিটা হলো, স্ট্র্যাটেজিক চুক্তি, গুরুত্বপূর্ণ চুক্তি, সব দিক থেকে, পলিটিক্যাল, ইকোনমিক, মিলিটারি, সব দিক থেকে একটা গুরুত্বপূর্ণ চুক্তি 25 বছরের। তখন আমেরিকা প্রমাদ করলো, সর্বনাশ করেছে, এ তো দেখছি চীনের দিকে যাচ্ছে। তাই আমেরিকা অর্থনৈতিক এমবার্গো চলছিল ইরানের ওপরে, তা সত্ত্বেও একটা কাণ্ড করে বসলো 2023 সালে। কি কাণ্ড? একটা বড় কাণ্ড করে বসলো। সেটা হলো ইরানের সঙ্গে একটা চুক্তি করলো। কিরকম চুক্তি? অস্ত্র বিক্রির চুক্তি। কি ভাবতে পারছেন? অস্ত্র বিক্রির চুক্তি, অর্থাৎ ইরানকে আমেরিকা অস্ত্র দেবে। কত বিলিয়ন ডলারের? $2 বিলিয়ন অস্ত্র ইরান আমেরিকা থেকে কিনবে। কোন সালে? 2023, 2 বছর আগের গল্প। ধরুন, আমি ডকুমেন্টটা হ্যাঁ, সেই চুক্তিতে দেখা গেল যে F4 থেকে শুরু করে, আমি ডকুমেন্টটা দেখছি আমি পাই কিনা, F4 থেকে শুরু করে, মানে ফাইটার বম্বার প্লেন, ফাইটার জেট, হেলিকপ্টার এবং অন্যান্য অস্ত্রশস্ত্র মিলিয়ে $2 বিলিয়ন চুক্তি হলো ইরানের সাথে।
$2 বিলিয়ন চুক্তি হলো ইরানের সাথে, যে ইরান এই অস্ত্রগুলো কিনবে। বেশ, তারপর কি হলো? সেই চুক্তির অনুসারে ঠিক হলো যে অস্ত্রগুলো ইরান কিনবে, সেই অস্ত্রগুলো কি করে ব্যবহার হবে, স্পেয়ার পার্টস বদলানোর বিভিন্ন রকমের কৌশল ইত্যাদি ব্যাপারে ট্রেনিং দেওয়ার জন্য কয়েক হাজার আমেরিকান সৈন্য ইরানে থাকবে, থেকে ট্রেনিং দেবে। এটা ভাবতে পারেন? তারা ইরানের মাটিতে আমেরিকান সৈন্য থাকবে, থেকে তারা ট্রেনিং দেবে কি করে এই আমেরিকান অস্ত্রগুলো যেটা কিনছে ইরান, সেগুলোকে ব্যবহার করতে পারে। হ্যাঁ, পেয়েছি, শুনুন একটু শিরোনাম। এটা ফেব্রুয়ারি 26-এর খবর, 2023। ইউএসএস বিগেস্ট এভার আর্মস ডিল উইথ ইরান। ইরানের সঙ্গে আমেরিকার এখনো পর্যন্ত একসাথে সিঙ্গেল ডিলিং এর হিসেবে সবচেয়ে বড় অস্ত্র চুক্তি। সেখানে কি বলছে একটু পড়ি আপনাদের জন্য। In what is described as the biggest ever arms deal arranged by the United States of Defense Department, Iran has been permitted to buy in next few years about $2 billion and about rupees 1,450 crores worth of military equipments from US manufacturers. The exact value of the orders placed by Iran is not known, but some Washington sources believe that this may be more than $2 billion. About half of the orders are for the purchase of helicopters and aircraft like F-4 fighter bombers and C-130 cargo planes. Among the advanced equipment to be brought are laser bombs, the guided bomb used to hit military targets in North Vietnam এটা ব্যবহার হয়েছিল, সেগুলো দেওয়া হবে। According to informed Senate sources, about 300 military personnel would be stationed in Iran for imparting training on the deployment of the military equipment being brought by Iran. কি বুঝলেন? পরিষ্কার বলা আছে কি কি প্লেন কেনা হবে, কি কি হেলিকপ্টার কেনার বরাদ দিয়েছে ইরান, এবং কতজন আমেরিকান বিশেষজ্ঞ ইরানের মাটিতে থেকে ইরানকে ট্রেনিং দেবে সেটাও উল্লেখ হয়ে গেছে। সব ঠিকঠাক হয়ে গেছে। আর আমাদের সামনে দেখানো হচ্ছে ইরান আমেরিকার ঘাঁটি আক্রমণ করছে কাতারে। কি এবার খেলাটা কি বোঝা যাচ্ছে? একটা অপোজিশন তৈরি করতে হয়, যেমন হিটলারকে ওরাই তৈরি করেছিল, তেমন করে ওরাই ইরানকে ব্যবহার করছে, ওরাই চীনকে ব্যবহার করছে, করে বিভিন্ন রকমের শাখা প্রশাখা তৈরি করে জনগণকে বিভিন্ন রকমের ডিভাইড অ্যান্ড রুলের খেলাতে ব্যস্ত রাখছে। আসলে অস্ত্র ব্যবসা হচ্ছে এবং জিও পলিটিক্যাল শিফট হচ্ছে। তাহলে কি বুঝলেন? উত্তর পেয়ে গেছেন। আমেরিকান ঘাঁটিতে হামলা করছে কাতারে ইরান আমেরিকার অস্ত্র দিয়েই, তাই সহজেই ইন্টারসেপ্ট করা যাচ্ছে। ওরা তো জানে কি দিয়েছে। আচ্ছা, লোকে ভাবছে বাবা হামলা করলো, বিশাল ব্যাপার।
ইসরায়েলের বিরুদ্ধে হামলা করছে ইরান, আমেরিকা ব্রিটেনের অস্ত্র দিয়ে হামলা করছে। কমা, ইসরায়েলে কি ক্ষতি করতে পেরেছে? কিছুটা হয়েছে, ঠিক আছে, সব মিসাইল ইন্টারসেপ্ট করতে পারেনি, সাধারণ কিছু ইহুদি মরেছে, টপ লেভেলের কেউ মরবে না বহু আগেই বলেছে। তাহলে আয়াতুল্লাহ খমেনি তিনি ফ্রান্সেই ছিলেন, সেইখান থেকে শাহের বিরুদ্ধে বিপ্লব পরিচালনা করেন এবং ইসলামিক রেভলিউশন হয় ইরানে। সেটা এখন আমরা দেখতে পাচ্ছি কোথায় গেছে। তাহলে এখন আমরা কিভাবে ব্যাপারটাকে দেখব? আমরা বলবো যে ইরান সত্যি সত্যি জায়নিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করছে? না, যে দেশের বিরুদ্ধে লড়াই খেলা খেলছে সে দেশের অস্ত্রই তো কিনছে। 2023 সালে তো এইটা চুক্তি হয়েছে, 2 বছর আগেকার কথা, এবং খেপে খেপে অস্ত্রগুলো ইরানকে দেওয়া হবে সেটাও বলা হয়েছে। এবং ইন্টারেস্টিংলি এটা কি করে করা হচ্ছে দেখুন খেয়াল করে। অফিসিয়ালি রাষ্ট্রগতভাবে কিন্তু এমবার্গো আছে ইরানের ওপরে। তাহলে কি হচ্ছে, আমেরিকান অস্ত্র ম্যানুফ্যাকচারদের একটা লিওয়ে দিয়েছে আমেরিকা, যে না আমরা রাষ্ট্র হিসেবে করছি না, কিন্তু অস্ত্র ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো অর্থাৎ আমার আমেরিকান ডিফেন্স ডিপার্টমেন্টের মাধ্যমেই কাজটা হচ্ছে। খেলাটা বুঝুন, আমেরিকান ডিফেন্স ডিপার্টমেন্ট কি সরকারের বাইরে? অর্থাৎ এটা গোপনে গোপনে ডিল হচ্ছে। তাহলে অস্ত্র ব্যবসা অর্থনীতি কি ইম্পর্টেন্ট দেখেছেন তো? বাইরে হচ্ছে এমবার্গো, অবরোধ। লোকে ভাবছে ইরানে হচ্ছে আমেরিকার শত্রু হয়ে যে অবরোধ করে রেখে দিয়েছে, ইসরায়েলের শত্রু, ডাউন উইথ ইসরায়েল, ডাউন উইথ আমেরিকা। কিন্তু এই সব স্লোগান দিতে দিতেই ইরান আমেরিকার অস্ত্র কিনছে। $2 বিলিয়ন চুক্তি, সাম্প্রতিককালে সবচেয়ে বড় চুক্তি ইরানের সঙ্গে আমেরিকা, সিঙ্গেল চুক্তি হিসেবে এটাই সবচেয়ে বড় চুক্তি একবারে। কি এরপরে কি বলবেন? এরপরে কি বলবেন? এবার চীন, তাহলে আমেরিকা এটা কেন করলো? ইরানের কোনো কিছু স্বাধীনতা আছে? সম্ভব না, তাকে তো এভাবেই চলতে হবে। এটা একটা ডিভাইন জাস্টিস বলতে পারেন যদি মনে করেন কেউ কেউ। সাদ্দামকে ওরা ইউজ করেছে প্রথম দিকে, পরে তার সাদ্দাম শেষ, তবে সাদ্দাম কিন্তু উপলব্ধি করতে পেরেছিলেন। কিন্তু ইরানকে যেভাবে ওরা ইউজ করেছে, ইসরায়েল ইউজ করেছে, ব্রিটেন আমেরিকা ইউজ করেছে, এখনো করছে, সেখান থেকে কি ইরান বেরোতে পারবে? খুব কঠিন কাজ। সেটা ইরান হয়তো উপলব্ধি করেছে, আর করেছে বলেই 2021-এ চীনের সঙ্গে চুক্তি করেছে। কিন্তু চীনও তো ওদেরই মুখ, সেই অস্ত্র জনগণকে মারার অস্ত্র। এই অস্ত্র কি কাজে লাগে? যুদ্ধে কটা বিলিয়নিয়ার মরে প্রশ্ন করবেন না? আদানি আম্বানির ছেলে যুদ্ধে যায়, বিল গেটসের ছেলে মেয়ে যুদ্ধে গেছে। কোন যুদ্ধে গেছে? আমেরিকান সেনাবাহিনীতে বিল গেটসের কোন ছেলে মেয়ে নাম লিখিয়েছে? এলন মাস্কের কোন ছেলে মেয়ে আমেরিকান আর্মিতে নাম লিখিয়েছে? আদানি আম্বানির টাটার কোন ছেলে মেয়ে ভারতীয় সেনাবাহিনীতে নাম লিখিয়েছে? কজন মরেছে যুদ্ধে? মরে কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে, গরিব, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ওরা মরে এবং ওরাই মারে। উপর থেকে যখন ফেলে সাধারণ মানুষই মরে। আর আমাদেরকে দেশপ্রেম, আমাদেরকে দেশ দেখানো হয়। যেদিন এসব বিলিয়নিয়ার এবং রাষ্ট্রপ্রধানদের ছেলে মেয়ে সেনাবাহিনীতে যাবে এবং প্রাণ দেবে, সেদিন বুঝবো হ্যাঁ দেশপ্রেম আছে। আপনারা বলুন তো, মোদির না ছেলে পেলে নেই? আমাদের দেশে তো অনেক প্রাইম মিনিস্টার হয়েছে, তাদের কারো ছেলে পেলে ছিল না, আপনজন ছিল না? তারা কজন সেনাবাহিনীতে ঢুকে গিয়ে কাশ্মীরে প্রাণ হারিয়েছে, টেরোরিস্টদের গুলিতে প্রাণ হারিয়েছে? এরকম একটা নমুনা দেখান। আমাদের দেশের কথাও বাদ দিন, গোটা বিশ্বে আমেরিকা, ব্রিটেন, এমন একটা রাষ্ট্রপ্রধানের নাম বলুন, দেশপ্রেমী রাষ্ট্রপ্রধান, যার সন্তান যুদ্ধে প্রাণ, মানে এই সাম্প্রতিক হলো আগেকার দ্বিতীয় বিশ্ব, সেখানেও পাবেন না। আরে বাবা, সেখানেও পাবেন না, একজনও যায় না সেনাবাহিনীতে নাম লেখায় না। নেচে কুদে চলে আসে অনেক ফিল্ম স্টার, বক্তৃতা দিয়ে চলে আসে অনেক নেতা, অনেক সেনেটার, কিন্তু
সেনাবাহিনীতে নাম লিখে দেশের জন্য লড়বে ঘাঁটিতে, মাইনাস তাপমাত্রায় লড়াই করবে, মরবে? কোন প্রধানমন্ত্রী, কোন রাষ্ট্রপতির ছেলে আছে, কোন বিলিয়নিয়ারের ছেলে পেলে আছে? আমরা মুরগি না? তাই এটা হচ্ছে স্ট্র্যাটেজি, বাহ্যিক মানুষকে ব্যস্ত রাখা। চীন থেকেও ইরান অস্ত্র কিনবে, চীনের সঙ্গেও সম্পর্ক রাখছে, আমেরিকার সঙ্গেও সম্পর্ক আছে, ভেতরে ভেতরে সবার সঙ্গেই সম্পর্ক আছে। তারপরে পরিস্থিতি বুঝে কোন দিকে বেশি ঝুঁকবে, কি করবে তাদের ব্যাপার। নেতারা যেখান থেকে সুবিধে পাবে বেশি সেখানে যাবে, তাদের পকেট ভারী হবে, ফারাক কিচ্ছু নেই, ফারাক কিচ্ছু নেই। যে আয়াতুল্লাহ খোমেনি ফ্রান্সে থেকে আমেরিকার দোসর, ফ্রান্সে থেকে আমেরিকা ব্রিটেনের সঙ্গে সখ্যতা করে ক্ষমতায় এসছে, তার কাছ থেকে আমরা কি জায়নবাদী বিরোধিতা আশা করি? জায়নবাদী কি নতুন এলো? জায়নিস্টরা কি নতুন এলো? সে সময় কি জায়নিস্ট ছিল না? তাই সব সময় প্রশ্ন করবেন যে যুদ্ধ হলে, টেরোরিস্টরা সাধারণ মানুষ মারলে অস্ত্রগুলো কোথা থেকে পাচ্ছে তারা? এইটা প্রশ্ন করবেন। ওয়েপন, সোর্স অফ ওয়েপন কোন দেশ, কোন ম্যানুফ্যাকচারার? দেখে নেবেন ইরানকে যারা অস্ত্র সাপ্লাই করে তারা কোথাকার, তাদের কোম্পানির নাম কি? লকহিড মার্টিন থেকে শুরু করে সবাই যারা প্লেন বানায়, লকহিড মার্টিন, সব আমেরিকান কোম্পানি, সব ব্রিটেন এবং আমেরিকান কোম্পানি। তাই পরিশেষে বলবো যে এই যুদ্ধটা সাধারণ মানুষের বিরুদ্ধে, ডিপপুলেশনের একটা প্রোগ্রাম। মরলে সাধারণ মানুষই মরবে, মরছে। ইহুদি হতে পারে, শিয়া হতে পারে, সুন্নি হতে পারে, আসলে মানুষ। ওদের কাছে গিনিপিগ। ওরা ব্যবহার করে আমাদেরকে ডিভাইড করে, সততা বিভক্ত করে, লো কালচার হাই কালচার শেখায়। ওরা বিভেদ তৈরি করে, ওরা রাজকর্মচারী তৈরি করে, মানে সরকারি কর্মচারী তৈরি করে তাদেরকে ব্যবহার করে আবার ছুঁড়ে ফেলে দেয়, যেমন এখন দিচ্ছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে। এইটা আমরা বুঝি না, আমরা সারফেস লেভেলে খেলাটা বুঝি, গভীরে যেতে পারি না। তাই পরিশেষে আমার এই বিশ্লেষণ এবং সিদ্ধান্ত যে ইরান একটা মোহরা মাত্র, সে পরিচালিত হচ্ছে, সে আদৌ জায়নিস্ট শক্তির বিরুদ্ধাচরণ করার মতো অবস্থা তার নেই। তার অর্থনীতি নেই, ব্যাংকিং ব্যবস্থা নেই, তার এক্সটার্নাল ডেট আছে, সে হুয়ের মেম্বার, সে IMF এর মেম্বার, সে ওয়ার্ল্ড ব্যাংকের মেম্বার, সে ভ্যাকসিন দেয়, ভ্যাকসিন বানায়, করোনা ভ্যাকসিন দেয়, সেনাবাহিনী দিয়ে লকডাউন করে, সবই একদম পুরোটা যে ন্যারেটিভ সেটাকেই ফলো করে। আর এখন যেহেতু অস্ত্র বিক্রির ব্যাপারটা প্রয়োজন পড়েছে মধ্যপ্রাচ্যে, চীনও নেমেছে, চীনের কোম্পানিও নেমেছে, একটা অ্যাগ্রেসিভ মার্কেটিং চলছে। তা একদিকে অস্ত্রগুলো কেমন কাজ করছে সেই ব্যাপারটা দেখে নেওয়া, যেমন আমাদের ভারতের ক্ষেত্রে দেখে নেওয়া হলো, ভারত পাকিস্তানের ক্ষেত্রে চীন দেখে নিল তার অস্ত্র কেমন কাজ করছে, তার জেট ফাইটার কেমন কাজ করছে, ফ্রান্স দেখে নিল তার রাফায়েল কেমন কাজ করছে, বা রাফায়েল সত্যি নেমে ডাউন করা হয়েছে কিনা। এগুলো ওরা তো ডেটা রাখে না, ওদের তো শেয়ার আছে, ওরা তো রিসার্চ হয়, R&D হয়, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম থাকে, আরও ভালো অস্ত্র বানায় ওরা, আরও ডেভেলপ। কী জন্য বানায় এইসব অস্ত্র? কাদের লাগে, কি করতে লাগে? দেশ দেশ বলা হয়, মরে কারা? দেশ 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 লড়াই হচ্ছে, মরছে কারা? অবাক লাগে আমাদের এই জনতার মস্তিষ্ক মগজকে দেখে, যারা কিভাবে পরিচালিত হয়। আমেরিকার বিরুদ্ধে মুখের যুদ্ধ হচ্ছে ইরানের, পাকিস্তানের সঙ্গে ভারত লড়াই করছে, আমরা ছাড়বো না। আরে ভাই, মরছে কারা? মোদি মরবে? পাকিস্তানের প্রধান মরবে যুদ্ধে? পুরো বিলিয়নিয়ার মরবে? কেউ মরবে না, আমরা মরবো সাধারণ মানুষ। আর বলবো দেশপ্রেম দেশপ্রেম। এরকম এই কারণেই তো মহাকালের এই লীলা, মানুষকে এমনি এমনি মরে। অনেকে বলে নিরীহ মানুষ তারা যুদ্ধে মারা যাচ্ছে,
আমি একটা সময় মনে করতাম, এখন মনে করি না, জানেন তো। সোশ্যাল মিডিয়ায় দেখবেন তাদের এই সব অ্যাগ্রেসিভ কমেন্ট দেখে, যখন তারা এইসব ভারত পাকিস্তানের যুদ্ধের সময় তারা কমেন্ট করে, যেভাবে সাধারণ মানুষ হয়ে সাধারণ মানুষকে আক্রমণ করে, সোশ্যাল মিডিয়ায় যারা কমেন্টবাজি করে, তারা ফেসবুকে, তারা কি বড় বড় লোক আছে না? সাধারণ মানুষ, সবাই সাধারণ মানুষ, আমাদের মধ্যে সাধারণ মানুষ, গালাগালি করে, খিস্তি করে, মরা। তো তারাই যখন মরে তখন আমার আর কোনো অনুতাপ হয় না, জানেন। অনুতাপ, দুঃখ হয় এই কারণে, হায় রে, মরার আগে বুঝে গেলি না কেন মরছিস, এটাই দুঃখ হয়। তাই সাধারণ মানুষ নির্দোষ নিরীহ আমি মনে করি না। অনেকে বলে মহাকালের কি লীলা, সাধারণ মানুষ তো নির্দোষ নিরীহ, তারা যুদ্ধে মরছে। মোটেই না। হ্যাঁ, অবশ্যই একটা অংশ তারা অবশ্যই নির্দোষ নিরীহ, তারা সোশ্যাল মিডিয়াতে তারা খিস্তিও মারে না, তারা তাদের মতো কাজ করে, তারা এত খবরও রাখে না, তাদের আমেরিকা, ইসরায়েল, ইরান, ভারত, পাকিস্তানে কিচ্ছু যায় আসে না, তারা কালকে কি খাবে সেটা নিয়ে ভাবে। তারা অবশ্যই নিরীহ মানুষ, তারা একটা সংখ্যা। কিন্তু এছাড়া আরো যে উল্লেখযোগ্য অংশ সাধারণ মানুষ আছেন, যারা জানেন, মানে সোশ্যাল মিডিয়াতে আছেন, কমেন্টবাজি করেন, পোস্ট করেন, এই দেশের হয়ে সেই দেশের হয়ে, শিয়ার হয়ে সুন্নির হয়ে, হিন্দুর হয়ে মুসলমানের হয়ে, তারা সাধারণ, অবশ্যই সাধারণ, যা পার ক্যাপিটা ইনকাম, লাইফস্টাইল, সব দিক থেকে সাধারণ, কিন্তু দে ডিজার্ভ টু ডাই। তারা, তাদের এটা, এই শিক্ষাটা দরকার আছে বলে আমি মনে করি। কারণ তারা নিরীহ মন, তারা অপরাধী। কিসের অপরাধী? ওই যে বলি, না জানাটা অপরাধ নয়, জানার চেষ্টা না করাটাই অপরাধ। এরা চেষ্টাও করে না। এই হলো যুদ্ধ, যুদ্ধ যুদ্ধ খেলা চলবে। এটা চলবে যতদিন না মানুষ সচেতন হচ্ছে, ততদিন চলবে। সম্ভাবনা নেই এখন, প্রক্রিয়াটা অব্যাহত থাকবে। আমি কিন্তু আমার কিছু সহযোদ্ধার জন্য এত কিছু বলা, পাঠক যারা অন্তত জানতে বুঝতে চান, অন্তত আমরা মরার আগে তো জেনে বুঝবো কেন মরলাম, এটাও তো কম শান্তি নয় না, বলুন তো। দেখা যাক এই জিও পলিটিক্যাল শিফট কোথায় যায়। আমেরিকাকে আস্তে আস্তে দুর্বল করা হবে, আমি আগেই বলেছি। ডোনাল্ড ট্রাম্পও সেটা বুঝতে পেরেছেন। মানে আমেরিকাতে যেসব ম্যানুফ্যাকচারার আছে, লকহিড মার্টিন থেকে শুরু করে, এরাও এখন গেল, কারণ চীনের ম্যানুফ্যাকচার, ওরাও জায়ানিজ লবির আরেকটা কম্পিটিশন সর্বত্র আছে। কর্পোরেটের মধ্যে যেমন কম্পিটিশন আছে, ওখানেও আছে। ওই লবিটা যখন দেখতে পাচ্ছে এ তো মহা মুশকিল, ইসরায়েলকে তোল্লা দিতে গিয়ে আমাদের অস্ত্র ব্যবসা মার খাচ্ছে, তারা এখন চীনের দিকে গেছে। একটা দারুণ খেলা চলে গেছে, দেখা যাক। তবে আমার যেটা বিশ্লেষণ, একটা সময়ের পরে জায়ানিজ শক্তি প্রধান কেন্দ্রকে বদলায়। যেমন ওদের প্রধান কেন্দ্র ছিল একটা সময় ব্রিটেন, প্রথম বিশ্বযুদ্ধ, এবং আমাদের মনে রাখবেন, আমাদের দেশে যখন ইংরেজরা ক্ষমতায় এলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন ব্রিটেন কিন্তু গোটা বিশ্ব কন্ট্রোল করছে। রানী ভিক্টোরিয়া, সে সময় আমরা জানি সিপাহী বিদ্রোহের পরে আমাদের ক্ষমতা রানী ভিক্টোরিয়ার হাতে সরাসরি চলে গেল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে। বাস্তবে ব্যাপারটা একই, যাই হোক, তখন সরাসরি গেল, অর্থাৎ ব্রিটেন তখন ক্ষমতায়। তখন বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যের সূর্যাস্ত হয় না, মানে এতটাই বড় ছিল, এদিকে সূর্য ওঠে তো ওইদিকে সূর্য ডোবে, তো এদিকে সূর্য ওঠে। দ্য সান নেভার সেটস ইন দ্য ব্রিটিশ এম্পায়ার বলা হতো। তারপরে কি হলো, ব্রিটেনকে ওরা ইউজ করে দিল, করার পরে আমেরিকা ওদের পছন্দ হলো, এবং ফ্রি ম্যাশনরা মিলে দ্বিতীয় খণ্ডে লিখেছি, আমেরিকান ইন্ডিপেন্ডেন্সে যারা অংশ নিয়েছিল, জর্জ ওয়াশিংটন নিজেও ছিলেন একজন ফ্রি ম্যাশন। ফ্রি ম্যাশন কি, ইলুমিনাটি কি, ওদের উদ্দেশ্য কি, জায়ানের শক্তির উইং হিসেবে তারা কিভাবে পৃথিবী টোটাল কন্ট্রোলের দিকে নিয়ে গেছে, এই বিষয়ে বাংলাতে অন্তত পক্ষে এইরকম আলোচনা এই অধম ছাড়া কেউ করেন। অমৃত সুব্রত দ্বিতীয় খণ্ড, ফ্রি ম্যাশন ইলুমিনাটি ডিটেল পেয়ে যাবেন। তো সেই আমেরিকা ক্ষমতায় এলো, ব্রিটেন তখন চলে গেল সেকেন্ড পজিশনে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা দেখতে পেলাম আমেরিকাকে ওরা ব্যাংকিং ব্যবস্থাকে সেভাবে তৈরি করে, উইড্রো উইলসনকে কাজে লাগিয়ে, জেকব শিপকে তো আগেই ওরা কাজে লাগিয়েছিল, এদের মতো মানুষকে কাজে লাগিয়ে আমেরিকা তখন হয়ে গেল প্রধান হাব, এবং গোটা বিশ্বে আমেরিকার দাপট ছড়িয়ে পড়লো। আর আমাদের দালালরা, তারা বলা, মানে ওরাও কিন্তু কন্ট্রোল অপোজিশন, মার্কিন সাম্রাজ্য নিপাত যাক, মার্কিন সাম্রাজ্য নিপাত যাক,
কি মনে পড়ে? ওই কন্ট্রোল অপোজিশন। তারপরে কি হচ্ছে, এইবার যে আমরা দেখতে পাচ্ছি করোনা পরে এবং এই যে নিউ ওয়ার্ল্ড অর্ডারের যে ফেজটা আমরা এখন দেখতে পাচ্ছি, অনলাইন প্রমোশন, ডিজিটাইজেশন থেকে শুরু করে ল্যাব, এই টোটাল যে জায়গাটা, সেখানে জিওপলিটিক্যাল একটা শিফট হচ্ছে। কারণ আমেরিকার, আমি আগেই বলেছি, তথাকথিত ডেমোক্রেসি ওরাই তৈরি করেছিল শোষণ করার জন্য। রাজাকে সরিয়ে দিয়ে মানুষ ভাবে বা এই তো আমরাই তো নির্বাচন করছি, রাজা মানে অত্যাচারী, রাজা খারাপ, আমরাই তো আমাদের নেতাকে নির্বাচন করছি, একটা ভালো একটা ব্যাপার তৈরি করা হলো যে আমরাই করছি। কিন্তু আসলে ওরাই কন্ট্রোল করছে। আমাদের শোষণ অব্যাহত থাকলো, এক্সপ্লয়টেশন অব্যাহত থাকলো, কিন্তু বেসিক কিছু অধিকার তো দিতে হয়েছিল ওদেরকে, যেমন এই যে ফান্ডামেন্টাল রাইটস, তার মধ্যে যেমন এই যে আমরা যেটাকে কাজে লাগাই, মানে অন্তত সংবিধান বলে কোনো ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, এরা করতে হয়েছিল। ওদেরকেও তো বাঁচতে হবে রে বাবা, বিলিয়নিয়ারদের ধরে ধরে ভ্যাকসিন দেবে? ওদেরকেও তো বাঁচতে হবে। যাই হোক, একটা রক্ষা কবচ ওরা করেছিল। গণতন্ত্র এটা তো ভালো ছিল, কিছু তো ভালো রাখতেই হবে, অন্তত বাইরে দেখানোর জন্য। তো এখন সেটাও ওরা আর পছন্দ হচ্ছে না, মানে ওরা সেটাকে রিপ্লেস করতে চাইছে। তাই আমি একটু আগেই বলেছি, চীনকে ওরা বেছে নিয়েছে। অর্থাৎ চীন এখন ওদের 1 নম্বর পছন্দ। দেখা যাক ওরা কতটা পারে। হু এখন চীনের কন্ট্রোলে, আমেরিকা বেরিয়ে এসছে, এবার চীনকে দিয়ে, এবং চীনের সিস্টেম অন্যান্য দেশে কতটা, যেটাকে বলে ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট, চীনের সিস্টেম যদি ওরা রেপ্লিকেট করতে পারে গোটা বিশ্বে, আগামীতে বলেছি নিউ ওয়ার্ল্ড অর্ডারের যখন ক্লাইম্যাক্স লেভেলে যাবে, তখন কোনো পলিটিক্যাল পার্টি থাকবে না, থাকলেও তাদের কোনো শক্তিই থাকবে না। ওরা ফান্ডিং করছে বলে পলিটিক্যাল পার্টিগুলো আছে, তখন আর দরকার হবে না। ভোটাভুটি থেকে শুরু করে কিছু সিস্টেমই বদলে যাবে। তো সেই লক্ষ্যে ওরা যাচ্ছে। তো তারই একটা অঙ্গ হচ্ছে এই একটা কনফ্লিক্ট তৈরি হওয়া। এগুলো অনেকগুলো দিক আছে। যাই হোক, আজ এই পর্যন্তই। তবে যাওয়ার আগে একটা কথা বলি, আমার অনেক সহযোদ্ধার সঙ্গে কথা হচ্ছে, দেখা হচ্ছে, ফোনেও কথা হচ্ছে। আজও এক জায়গায় গিয়েছিলাম সোদপুরের দিকে, সেখানে বেশ কিছু দোকানে কথা বললাম, এক সহযোদ্ধার সঙ্গে দেখাও হলো। যেটা একটা নতুন ডেভেলপমেন্ট হিসেবে সামনে আসছে, সেটা হলো ওরা, এই আশা কর্মী বলুন, স্বাস্থ্যকর্মী বলুন, এরা একটা নতুন কায়দা নেওয়া শুরু করেছে। সাবধান থাকবেন। ওরা বলছে, ভয় দেখাচ্ছে, এখন থেকেই দেখানো শুরু করে দিয়েছে। এই বাচ্চাকে ভ্যাকসিন দেয়নি আমার অনেক সহযোদ্ধা পাঠক, তারা তো জানেন, তারা এইভাবেই তারা সন্তানকে লালন পালন করছেন। তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে কেস হবে, তোমার সন্তানকে ভ্যাকসিন না নিলে কেস হবে। ভাবতে পারেন কিরকম ভাবে মিসলিডিং কথাবার্তা, ভয় দেখানোর। ভদ্রলোকের ছেলে পেলে বেশিরভাগই আমরা ভয় পাই, কেস, আদালত ভয়, থানা পুলিশ ভয় পাই, তাই নাকি বলছে কেস হবে। যাই হোক, সেই সহযোদ্ধাও পাল্টা জানিয়ে দিয়েছে যে কেস উল্টে আপনার বিরুদ্ধে আমি করতে পারি, কারণ এখনো পর্যন্ত আমাদের সংবিধান অনুসারে কোনো ভ্যাকসিনই বাধ্যতামূলক নয়, এভাবে আপনি বলতে পারেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা তো আমরা না হয় জানি, আমাদের সহযোদ্ধারা জানেন, পাঠকেরা জানেন, যারা আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ রেখেছি তারা জানেন, কিন্তু বাকি মানুষ, তারা তো ভয় পেয়ে যাবেনই না। তাই এই কারণেই আমাদের এই যে প্যান্ডেমিক ট্রিটি হয়েছে, ভাবুন, এখন থেকেই ওরা বলছে যে কেস হয়ে যাবে, মানে বুঝুন। সেভাবে ওদেরকে বলা, ওটা কিন্তু নিজে থেকে বলে না, এগুলো কিন্তু উপর থেকে ওদের ইনপুট দেওয়া হয়। আগে ভয় দেখানোর অন্য ব্যাপার ছিল যে পুলিশ আসবে বা কি, বা আরো প্রথমে কি ছিল, আপনার বাচ্চা অসুস্থ হয়ে যাবে, মরে যাবে, এই হবে সেই হবে, একেবারে ভয়ঙ্কর অবস্থা হবে। তারপরে কি হলো, আপনার বাচ্চা থেকে অন্য বাচ্চার রোগ ছড়াবে, এসব শুরু হলো। তারা এখন কি যোগ হচ্ছে, কেস হবে। ভাবুন, এই আশা শেষের এর মানেটা জানেন তো? অ্যাক্টিভিস্ট। এরা কিন্তু অ্যাক্টিভিস্ট, মানে অ্যাক্টিভিস্ট মানে বোঝেন তো? সে অর্থে আমরাও অ্যাক্টিভিস্ট। মানে কি, মানে কর্মী নয়, মানে উগ্রভাবে, একেবারে অ্যাগ্রেসিভ ভাবে ওদেরকে ভ্যাকসিনটা দিতে হবে, তাই তারা অ্যাক্টিভিস্ট। আশা,
নামটা দিয়েছে দারুণ না? হ্যাঁ। তো এরা ভ্যাকসিন পিছু পয়সা পায়, নির্দিষ্ট বেতন নেই, কর্মচারী নয়, অ্যাক্টিভিস্ট। তো বেতন পাবে কোথা থেকে নির্দিষ্ট? অর্থনীতির ব্যাপার চাপ থাকে আমাদেরই লোকজন। তাই সতর্ক থাকুন। ভ্যাকসিন না নিলে আপনার বিরুদ্ধে কেস কেউ করতে পারবে না। সেরকম সমস্যা হলে আমাকে জানাবেন, আমি আছি সবসময়, অন্তত এই ক্ষেত্রে লড়াইয়ে আছি, থাকবো আজীবন। কিন্তু অন্যভাবে করতে পারে কি, আপনি সরকারি কর্মচারীদের কর্তব্যে বাধা দিচ্ছেন, অবস্ট্রাক্টিং দ্য ডিউটিস আমি গভর্নমেন্ট অফিসিয়াল, এরকম ভাবে কায়দা করে ওরা কিছু করে। তাই সাবধান। ফোনে যখন কথা করবেন, একদম যখন রেকর্ড করবেন, যখন প্রমাণ থাকবে, শান্তভাবে সুন্দর করে পোলাইটলি কথা বলবেন। সেটাই হচ্ছে সত্যিকারের ওয়ে আউট। কারণ এরা তো ব্যবহৃত হচ্ছে। বিল গেটস সরাসরি আপনাকে ভ্যাকসিনটা বুঝতে আসছে না, আমাদেরই লোকজন তারা। তাদের বেকারত্ব, তাদের জীবিকা নেই সেভাবে। কোথায় যে অবস্থা, যার দিকে স্বাভাবিকভাবে তাদেরকে এই কাজে লাগানো হচ্ছে, এবং তাদের যেহেতু মাইনে করি সেরকমই, তাই তারা বাধ্য হয়ে তারা অ্যাগ্রেসিভ ভূমিকা নিচ্ছে যে ভ্যাকসিনটা দিতে হবে, দেওয়াতে হবে, তাহলেই আরো ইনসেন্টিভ পাওয়া যাবে। নইলে দেখুন, তাই আপনি যখন বাস্তবে কোনো সহযোদ্ধাকে বলবেন, তাকে অবশ্যই বোঝাবেন, ইনফর্ম কনসেন্টের কথা বলবেন, জেনে বুঝে। কিন্তু এমন কোনো ঘটনা ঘটাবেন না যাতে করে আপনাকে এইরকম ভাবে আপনি বাধা দিচ্ছেন, মানে অশ্লীল আচরণ করছেন, খারাপ আচরণ করছেন, এরকম কোনো যেন কিছু না করতে পারে, ক্লু দেবেন না। সেটাই আমি বলতে চাইছি। কারণ এই নিয়ে এই গ্রাউন্ডে কোনো কেস হবে না, কোনো ভ্যাকসিনই বাধ্যতামূলক নয়, এটা মাথায় রাখবেন। এখনো পর্যন্ত সংবিধান আছে, প্যান্ডেমিক ট্রিটিতে ভারত সই করুক আর না করুক, করে তো বা সই তো করেইছে আমরা জানি, কিন্তু সংবিধানটা আছে। তাই আর আমাদের কিন্তু আরো সংখ্যাটা বাড়াতে হবে, আরো মানুষের কাছে পৌঁছতে হবে। নইলে যারা এই যে ভ্যাকসিনের লীলা খেলা, অনেকেই এখন বুঝতে পারছেন করোনা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া। এখন অনেকেই অনেক ভ্যাকসিন নিয়ে রিসার্চ করছেন, প্রশ্ন করছেন, জানতে চাইছেন আমাদের কাছে। তো কিন্তু সরাসরি আমাদের কাছে যোগাযোগ যাদের নেই, কিন্তু তারা ব্যাপারটা বুঝতে পেরেছেন, নিতে চাইছেন না, সন্তানকে দিতে চাইছেন না, তারা কি করবে? তাদের পাশে তো আমরা থাকতে পারছি না, তারা তো আমাদের চেনেনি না, তখন কি হবে? এইটাই আমার আশঙ্কা। এই কারণেই যত বেশি সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে পড়া যায় ততই মঙ্গল। আজ এই পর্যন্তই। আন্তর্জাতিক খবরাখবর যা ঘটছে চোখ রাখুন, অবশ্যই দেখুন, কিন্তু সাধারণ মানুষ হয়ে সাধারণ মানুষের বিরুদ্ধে বিষোদ্গার করবেন না, অনুরোধ। আমরা সবাই ওদের কাছে গিনিপিগ, আর এখন তো ইউজলেস ইটার্স হয়ে যাচ্ছে আরো বেশি করে। এসি লোকাল ট্রেন আসছে, এই নিয়ে আমি আলাদা ভিডিও করব। মানে এই ব্যাপারগুলো কেন, অনেকে বলছেন যে বেশ ভালো ভালো, যাদের যারা সুবিধে তারা উঠবে, যারা উঠবে না, এটা বলার কি আছে? ব্যাপারটা কি তাই? তা নয়, গভীরে যেতে হবে। উদ্দেশ্য কি, এ নিয়ে আমি ভিন্ন ভিডিও করব, আশা করি আগামীকাল করব সেটি। তাই আজ এখানেই রাখছি। আসুন, হাতে বেশি সময় নেই। এখন থেকে যেভাবে ওরা কেস কামারির ভয় দেখানো শুরু করলো, এখনো ট্রিটি অ্যাপ্লাই হয়নি, 2 বছর পরে অ্যাপ্লাই হবে, জানিয়েছে। তার আগে থেকেই যা শুরু করলো, তা আমাদের তো আরো সচেতন হতেই হবে এবং আমাদের কাজ বাড়াতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। তাই নিজেদের মধ্যে কোনো বিভেদ, ছোটখাটো বিষয়ে, কে হিন্দু, কে মুসলমান, কে কোন দেশ, কে বিজেপি, কে আমিষ, কে নিরামিষ, এগুলো থেকে আসুন, ভুলুন, সরিয়ে রেখে বড় বিপদ যেটা আপনাকে গুঁজে দেবে ভেতরে। আপনি নিরামিষ খান আর আপনি রাম ভক্ত হন, আপনি শিয়া হন, আপনি সুন্নি হন, গুঁজে দেবে ভেতরে, যাতে করে এই ব্যবস্থাটা ওরা করতে না পারে, বাধ্যতামূলক করতে না পারে, জোর করতে না পারে। তাই আমাদের এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনটা আরো অনেক বেড়েছে এই প্যান্ডেমিক ট্রিটির আবহে। আজ এই পর্যন্তই।
আবার দেখা হবে আগামীকাল।